গুড মর্নিং স্টুডেন্ট, মাইসেলফ প্রিয় নাগা। তো ওয়েলকাম টু স্টাডিয়ার গ্রুপ। স্টাডিয়ার গ্রুপে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ। তো তোমরা যারা স্টাডিয়ার গ্রুপের ভিডিওকে ফলো করছো তাদের জন্য বলছি, তারা অবশ্যই তোমরা এই যে অ্যাপ ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশন লঞ্চ অলরেডি হয়ে গেছে। তো তোমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে, ওখান থেকে ভিডিও কন্টেন্টকে দেখার চেষ্টা করবে, তাতে তোমাদের সুবিধা হবে। কারণ ওখানে লিস্ট ওয়াইজ পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ওখানে একটা লিস্ট ওয়াইজ তুমি ক্লাস 10-এর জন্য, ক্লাস 12-এর জন্য, ক্লাস 11-এর জন্য একটা লিস্ট ওয়াইজ থাকছে। এছাড়াও প্লে স্টোরও তোমার ইউটিউবেও থাকছে প্লে লিস্ট হিসাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে অ্যাপ থেকে দেখলে এই অ্যাড স্যাডের ব্যাপারটা একটু তোমরা জানোই সব কিছু ব্যাপারটা। এছাড়াও আমাদের রয়েছে নির্মল ব্যাচ। সেখানে তোমরা অ্যাপে এই জন্যই ঢুকতে বলছি, অ্যাপেতে অনেক কিছু ফিচার্স তোমরা দেখতে পাবে। সেখানে এই নির্মল ব্যাচের প্রিমিয়াম যে ব্যাচ ক্লাস 10-এর জন্য, হ্যাঁ, সেটা তোমরা দেখতে পাবে। অ্যাকচুয়ালি এই নির্মল ব্যাচে কি কি হয় আর কত টাকা লাগে, কত টাকা দিয়ে এনরোলমেন্ট করতে হয়, সেগুলো আমি আজকে বলে দেবো। তো এর আগেও যারা ভিডিওগুলো দেখেছো তাতেও বলা আছে, নতুন করে কিছু বলার নেই। তো এখানে যেটা আছে, তুমি যদি এনরোলমেন্ট করো সেখানে কি কি ফিচার্স তুমি পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, ডেইলি প্র্যাকটিস পেপার, স্পেশাল ক্লাসেস, ডাউটস ক্লিয়ার সেশন, কুইজ এবং উইকলি টেস্ট সিরিজ। এতটাই তুমি সরবরাহ বা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে সাবজেক্টটার উপরে, মানে আমি তো আমার পদার্থবিদ্যা সাবজেক্টটা নিয়ে বলবো, ঠিক আছে? তো তুমি এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তোমার কাছে জটিল বলে কোনো জিনিস থাকবে না। কারণ আমাদের একটাই টার্গেট, একটাই এম, যে হাউ টু মেক স্টাডি ইজিয়ার। তো আমরা কি করে তোমাদেরকে লার্নিংটা যেটা দিচ্ছি সেটা কি করে ইজিয়েস্ট ভাবে তোমাদের ব্যাপারটা ক্যাপচারিং হয়ে যায় বা ইজিয়েস্ট ভাবে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? পাশে দেখছো এখানে নির্মল ব্যাচ পার মান্থ 499, ঠিক আছে? এখানে পেয়ে যাচ্ছ 15%। প্রথম যারা 200 স্টুডেন্ট আছো তারা কিন্তু 15% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। যারা জয়েন করছো প্রথম 200 স্টুডেন্টদের জন্য 15% স্টাডিয়ার গ্রুপ কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। তো আজকে থেকে যারা ভিডিওগুলো দেখছো বা আগে যারা ভিডিওগুলো দেখেছো, হ্যাঁ, অথচ সাবস্ক্রাইব করনি, পাশে থাকা বেল আইকনকে প্রেস করনি, অবশ্যই প্রেস করবে পাশে থাকা বেল আইকনটি তোমার ফার্স্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমরা যেটা করছিলাম আগের দিনকে, সেটা হচ্ছে চ্যাপ্টারটির নাম হচ্ছে চলো তড়িৎ, ঠিক আছে? পদার্থবিদ্যা মানে তোমাদের যে ভৌত বিজ্ঞান বইটিতে আছে, সেখানে পদার্থবিদ্যা যে ইউনিটটা আছে সেই পোর্শনে চলো তড়িৎ, আলোর পরে দেখতে পাবে তোমরা চলো তড়িৎ বলে ওখানে আছে। ওখানে টোটাল পদার্থবিদ্যা 4টে চ্যাপ্টার আছে। আমি 4টে চ্যাপ্টারকে বিস্তারিত তোমাদের কাছে এক্সপ্লেনেশন দেব। আর ব্যাপারটা হচ্ছে চলো তড়িতের আমরা আগের দিনকে কি কি দেখেছিলাম, আধান কি, আধান সম্বন্ধে জেনেছিলাম, হ্যাঁ, আমরা কুলম্বের সূত্র দেখেছিলাম, ওহমের সূত্র দেখেছিলাম। তারপর আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরিবাহী রোধ। পরিবাহী রোধটা কি, আমরা ওহম সূত্রটা দেখেছিলাম। ওহম সূত্র থেকে এবার আমরা সরাসরি চলে যাব আমাদের ভিডিও টপিকে। আজকে যারা প্রথম ভিডিওটা দেখছো তারা অবশ্যই আগের লেকচারটি দেখবে, না হলে তুমি কিন্তু বুঝতে পারবে না। মনে করো এরকম একটা পরিবাহী এ থেকে বি, ঠিক আছে? এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে আর আর প্রবাহ মাত্রাটা হচ্ছে আই, ওকে? এখানে বিভবটা হচ্ছে ভিএ আর এখানে বিভব হচ্ছে ভিবি, ওকে? এই পরিবাহীটার মধ্যে দিয়ে কি হবে, মুক্ত ইলেকট্রন প্রবাহ হবে। এই পরিবাহীটাকে যখন একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করব, যখন মনে করো যদি পরিবাহীটা আমি একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করি, তাহলে পরিবাহীটা কি হবে, একটা প্রবাহ মাত্রাটা, এই যে এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, তাহলে আমার লেফট সাইড ডাইরেকশন থেকে, মানে যেদিকে পজিটিভ আছে সেদিক থেকে প্রবাহ মাত্রা স্টার্ট হবে, এইভাবে যাবে, আই কারেন্টটা টোটাল পাস হবে, আবার এখানে এসে পৌঁছাবে। কিন্তু এর বিপরীতে কি হবে, ইলেকট্রন প্রবাহ হবে, মুক্ত ইলেকট্রনের একটা প্রবাহ হবে, যেটা এই পরিবাহের মধ্যে দিয়ে, ঠিক আছে, প্রবাহ মাত্রা ঠিক বিপরীতে, ঠিক আছে, ফ্লো হবে। এই যে মুক্ত ইলেকট্রনের যখন ফ্লোটা হবে, তখন ওই দেখো রেজিস্ট্যান্স, মানে এখানে একটা রোধ লাগানো আছে। এটা কি রোধ, এটা হচ্ছে রোধ, পরিবাহী রোধ। তো পরিবাহী রোধ দ্বারা কিন্তু তখন একটা
বাধাপ্রাপ্ত হবে, পরিবাহী রোধের সঙ্গে কিন্তু ইলেকট্রনের একটা ধাক্কাধাক্কি হবে, সম্মুখে এলে কি হবে, একটা ধাক্কাধাক্কি হবে, প্রবাহ মাত্রা আর ইলেকট্রনের মধ্যে একটা ধাক্কাধাক্কি হবে, ওখানে গিয়ে একটা বাধা সৃষ্টি হবে। এই যে বাধাটা, এটাকেই আমরা বলবো পরিবাহী রোধ। কি বললাম ব্যাপারটা আরো একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এমন একটা পরিবাহী আছে যার পরিবাহীটির রোধ হচ্ছে আর, প্রবাহ মাত্রা আই। কিভাবে প্রবাহ মাত্রা যায়, আমি যদি একটা ব্যাটারি ভি এর সঙ্গে সোর্স অফ মানে এটা আউটপুট সোর্স অফ ভোল্টেজ বলতে পারো, ঠিক আছে, এখান থেকে আমি সাপ্লাইটা দিলাম, এখান থেকে প্রবাহ মাত্রাটা এই ডাইরেকশনে যেতে থাকে, প্রবাহ মাত্রা ডাইরেকশনটা দেখো কোন ডাইরেকশনে যাচ্ছে, সেটা কিন্তু নেগেটিভে আসবে। ঠিক এর ব্যাটারির বিপরীত প্রান্ত যেখানটা মাইনাস আছে মানে নেগেটিভ আছে, সেখান থেকে ইলেকট্রনের প্রবাহটা এইভাবে স্টার্ট হতে হতে এইভাবে যেতে যেতে, ঠিক আছে, সেও কিন্তু এই পজিশনে আসবে। তাহলে প্রবাহ মাত্রা আর ইলেকট্রনের মধ্যে এখানটা কি হবে, একটা ধাক্কাধাক্কি হবে, সম্মুখে এলে কি হবে, একটা ধাক্কাধাক্কি হবে। এই যে ধাক্কাধাক্কির যে সিস্টেমটা, ঠিক আছে, সম্মুখে যে বাধা পাওয়ার যে সিস্টেমটা, এটাকেই আমরা বলছি পরিবাহী রোধ। তাহলে পরিবাহী রোধ কি আমরা সেটা বুঝতে পারলাম। পরিবাহী রোধের এবার একক সম্বন্ধে আমরা জানবো, কারণ আমরা পরিবাহী রোধ সম্বন্ধে জেনেছি ওহমের সূত্র থেকে V = কি জানি IR, সেই আরটাই হচ্ছে পরিবাহী রোধ বলেছিলাম। আর সেইটা নিয়ে পরিবাহী রোধ সম্বন্ধে আজকে বিস্তারিত একটু আলোচনা করলাম, এতটাই তোমাদের জানানো দরকার আছে, আমি ততটাই জানিয়েছি। এই বাকিটা আছে 12 ফিজিক্সে, ঠিক আছে, বাকিটা কিন্তু 12 ফিজিক্সে আছে। এবার আমরা একক সম্বন্ধে আলোচনা করব, পরিবাহী রোধের একক, ঠিক আছে, একক এসআই ইউনিটে কি হবে আর সেটা দেখে নেব। R = তাহলে এখান থেকে আমি ইকুয়েশন থেকে আমি বলতে পারি R = V/A, মানে বিভব তার প্রবাহ মাত্রা এবং এই বিভব তার একক এবং প্রবাহ মাত্রার একক, মানে ভোল্ট বলতে পারি আমি, ভোল্ট পার অ্যাম্পিয়ার, ঠিক আছে। কারেন্টের প্রবাহ মাত্রা কারেন্ট বা প্রবাহ মাত্রার একক আমরা জানি অ্যাম্পিয়ার, আর বিভব হচ্ছে ভোল্ট, ঠিক আছে। এটাকে আমরা V/A হিসাবে বলতে পারি, কারণ ভোল্টকে তোমরা জানো V দ্বারা ডিনোট করা হয়, তাহলে V/A হলে এটাকে বলা হয় ওহম। তাহলে এই চিহ্নটাকে বলা হয় ওহম। তোমরা ভালো করে নোট ডাউন করবে ওহম কিরকম দেখতে, ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে দেখলাম। আর তাহলে এখান থেকে তুমি একটা সম্পর্কে আসতে পারো, যেটা হচ্ছে 1 ওহম = তোমাকে শর্ট কোশ্চেন হিসাবে এমসিকিউ কোশ্চেন হিসাবে হয়তো বলতে পারলো, ঠিক আছে, বললো যে বলো তো 1 ওহম সমান কি, 1 ওহম সমান 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। ওকে, এই জিনিসটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে। এখান থেকে তুমি যদি বললো যে আবারও একটা কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন আছে তোমাদের পরীক্ষায়, যে রোধের সূত্র থেকে, রোধের যে এই যে গাণিতিক রূপটা থেকে ওহমের সূত্রটি ব্যাখ্যা করো বা ওহমের সূত্রের সংজ্ঞা দাও, ঠিক আছে। তখন কি বলবে, একক বিভব সংজ্ঞাটা লেখো। যারা যারা লিখতে পারছো না, আমার ফ্লোর সাথে যেতে পারছো না, তারা অবশ্যই ভিডিওটাকে পজ করে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে, কারণ আমি যে এক্সপ্লেনেশনটা দিচ্ছি সেটা খুব শর্ট টাইম এক্সপ্লেনেশন, ঠিক আছে। তো শর্ট টাইম এক্সপ্লেনেশনে আশা করি অনেকের বুঝতে একটু অসুবিধা হবে, কারণ তাদের দিকে যদি মানে ভিডিওটাকে একটু স্লোলি মোশনে দেখে তাহলে হয়তো বুঝে যাবে, কিন্তু তারপরেও যদি না বুঝতে পারে তাহলে আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে নির্মল ব্যাচে জয়েন হও তাড়াতাড়ি। এমন কিছুই মানে প্রাইস নয়, খুবই কমফোর্টেবল, খুবই এফোর্ডেবল প্রাইস, একটা 499 এর মধ্যে সব ইনক্লুডিং, ঠিক আছে। তো এখানে জয়েন করো, এখান থেকে তুমি কিন্তু অনেক কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে সংজ্ঞাটা কি লিখতে পারি, একক বিভব প্রভেদ বিশিষ্ট, মানে একক ভোল্ট, ওকে, 1 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট কোন পরিবাহীর মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে যে বাধা সৃষ্টি হয়, যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে যে বাধা সৃষ্টি হয় তাকেই বলা হয় 1 ওহম, ঠিক আছে। তোমাদের বইতে কিন্তু এইভাবে সংজ্ঞাটা দেয়া আছে, তোমরা একটু পড়লেই ভালো করে বুঝতে পারবে, কারণ এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা ওই সংজ্ঞাটার জন্য তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে যে কোন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা থেকে এই সংজ্ঞাটা এলো, ঠিক আছে। এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেওয়া আছে এটা থেকে তোমাকে বুঝে নিতে হবে। এরপরে বাকি তোমাদের বইতে আছে ওহমের সূত্রের লেখচিত্র অঙ্কন, ঠিক আছে। আমি তোমাকে ওহমের সূত্রে সেরকম লেখচিত্র অঙ্কন এখানে দেখাচ্ছি না, কারণ ওটা
অতটাও বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ আমি আর একটা জিনিসে চলে যাব, ঠিক আছে। সেরকম ভাবে মানে আমি গুরুত্ব সহকারে অতটা দেখাচ্ছি না, কারণ আমার মনে হয় না এটা খুব একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা লেখচিত্র ক্লাস 5 থেকে করে আসছো, হ্যাঁ, সেগুলো জানো। বা এখানে ওহমের সূত্র অনুসারে কিভাবে হবে সেটা শুধু আমি হালকা ফুলকা একটু এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি, না দেখালে নয়, ঠিক আছে। ভি ইকুয়াল টু আই আর তোমরা জানো, ওহমের সূত্র থেকে পেয়েছো, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে যদি বলি ভি প্রপোর্শনাল টু আই, ঠিক আছে, কারণ তুমি তো জানো ভি প্রপোর্শনাল টু আই, ঠিক আছে। আর এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, প্রপোর্শনালটা তুলতে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু এসেছে রোধটা, ঠিক আছে। তাহলে লেখচিত্র যেভাবে ডায়াগ্রাম আঁকতে হয় তোমরা জানো, এইভাবে দেখবে যে যখন যখন আমি আমার বিভব প্রবাহের মানটা বাড়বে তখন তখন প্রবাহ মাত্রার মানটাও পরিবর্তন হবে। এখানে 0 হলে এটাও 0 হবে, এটা 2 হলে এটাও 2 হবে, এটা 3 হলে এটাও 3 হবে, বা 5 হলে 5 হবে। ওকে, এইভাবে করা আছে। লেখক ওহমীয় সূত্র যারা দেখবে, যে সমস্ত ইকুইপমেন্ট ওহমীয় সূত্র মেনে চলে তারা কিন্তু সর্বদাই একটা জিনিস মাথায় রাখবে, যে তারা কিন্তু সর্বদাই কি হবে, মূল বিন্দুগামী সরলরেখার বিলংস করবে, ঠিক আছে। মূল বিন্দুগামী এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেক সময় দেয়, ঠিক আছে। যারা ওহমীয় সূত্র মেনে চলে না তাদের লেখচিত্রটা কিরকম হয় এটা আরো বিস্তারিত ক্লাস 12 এ আছে, ওই জন্য আমি লেখচিত্রটা ঠিক এক্সপ্লেনেশন করতে চাইছিলাম না, ঠিক আছে। শুধু এতটুকু জানো যে মূল বিন্দুগামী সরলরেখা হবে, মানে মূল বিন্দুগামী যদি সরলরেখা হয় তাহলে কিরকম হবে, মনে করো এটা এক্স অক্ষ, এই সরি ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এটা ওয়াই, এটা হচ্ছে এক্স। তাহলে ওহমীয় সূত্র যারা মানবে, মনে করো এখানে এই 1 2 3 4 5 6 7 এরকম করে দাগ টানলে ওয়াই অক্ষের জন্য 1 2 3 4 5 6 এরকম করে ডাকলে, মনে করো প্রথমটা হচ্ছে 0 তে আছে, ঠিক আছে, প্রথমটা হচ্ছে মূল বিন্দুতে আছে ও, এটা নাম দিলে এখানে আছে। এর পরেরটা দেখো 2 তে আমি দিয়েছি, তার মানে এখানে হবে এরকম করে এলো, এক্স অক্ষে যতটা গেল ওয়াই অক্ষে ততটা গেল। এর পরেরটা দেখো 5 দিয়েছি, তাহলে এখান থেকে হিসাব করবে 1 2 3 4 5, কিংবা এখানে হিসাব করবে এরকম, ঠিক আছে। আর এখানে দেখবে 5 হিসাব করবে, একটা অ্যাপ্রক্সিমেটলি যেটা আসছে, ঠিক আছে, সেটা তুমি দেখবে এই রকম ভাবে কার্ভটা যাচ্ছে। এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, হ্যাঁ, এদিকটা ভি আর এদিকটা হচ্ছে আই। এই ছিল মানে ওহমের সূত্রের লেখচিত্র অঙ্কন। আমি আর এই ওহমের সূত্রের লেখচিত্র অঙ্কন আশা করি যারা একটু মানে বুঝতে পেরেছো তাদের জন্য একদম ধন্যবাদ, ঠিক আছে। তারা এইটুকুতেই বুঝতে পেরে গেছো। যারা বুঝতে পারোনি তারা যদি তোমাদের জানার ইচ্ছা থাকে, অবশ্যই বিষয়গুলো জানার তো ইচ্ছা থাকেই, আমি বলবো তোমরা লাইভ ক্লাসে জয়েন হও, আমি আশা করি পরের পুরো ব্যাপারটা জানিয়ে দেবো। এরপরে রোধের কিছু কিছু সূত্র আছে, বা রোধ কিছু কিছু কন্ডিশন বা বিষয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, সেইগুলো আমাদেরকে জানতে হবে। সেগুলোকে আমরা মানে রোধের সূত্র হিসাবে ইয়ে করি, ডিনোট করি। প্রথমটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। পরিবাহীর দৈর্ঘ্যের উপরে কিন্তু রোধ ডিপেন্ড করে, ঠিক আছে। এটা হচ্ছে রোধের সূত্রের প্রথম টপিক, ঠিক আছে। পরিবাহীর তোমরা বলবে যে পরিবাহীর দৈর্ঘ্যের উপরে কি করে ডিনোট করে। মনে করো এইরকম একটা পরিবাহী আছে, এটা একটা পরিবাহী, ঠিক আছে, আর এই একটা পরিবাহী, একটাকে আমি বড় আর একটা ছোট নিয়েছি, ঠিক আছে। দুটোর মধ্যে তোমরা জানো সবাই ইন্টেলিজেন্ট যে এর মধ্যে যে মুক্ত ইলেকট্রন প্রবাহ হয়, ঠিক আছে। আর এর দৈর্ঘ্য বলছি L1 আর এর দৈর্ঘ্যটা বলছি আমি L2, এর মধ্যে মুক্ত ইলেকট্রন প্রবাহ আছে। এইবার বলো যে কার মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ মাত্রাটা সবথেকে বেশি হবে, মানে কার মধ্যে ধাক্কাধাক্কি, মানে রোধে, এই যে রোধ কি জিনিস, আমরা বাধা হবে, কার মধ্যে দিয়ে গেলে বাধা পাবে সব থেকে মানে দ্রুত কারেন্ট কার মধ্যে দিয়ে যাবে, কার মধ্যে দিয়ে কম মানে যেতে কষ্টকর হবে, সেটা আমাকে বলো। তাহলে একটা জিনিস তোমাকে এখানে মাথায় রাখতে হবে যে L2 গ্রেটার দ্যান L1 হবে। কেন না, যার দৈর্ঘ্য যত বেশি হবে তার রোধের পরিমাণটা তত বেশি হবে, তার যেতে ততটা কষ্ট হবে, ঠিক আছে। তাতে ইলেকট্রনের প্রবাহটা অনেকটা যেতে হবে, অনেকটা বাধা অতিক্রম করে যেতে হবে, ঠিক আছে, তার যেতে অনেকটা অসুবিধা হবে।
ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি যে আর অলওয়েজ প্রপোর্শনাল টু এল। ঠিক আছে, মানে পরিবাহীর কি রোধের সঙ্গে দৈর্ঘ্য কিন্তু সমানুপাতে থাকবে। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পেলাম যে প্রথম পরিবাহী দৈর্ঘ্যের উপরে কিভাবে মানে রোধ ডিপেন্ড করছে। ঠিক আছে, এরপরে আমরা দেখব ক্ষেত্রফলের উপর। ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের উপরে কি করে ডিপেন্ড করবে? ক্ষেত্রফল একই জিনিস, মনে করো এখানে একটা এটা নাম দাও এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা পরিবাহী, এরকম ধরো এরকম, ঠিক আছে, দুটো এ ক্ষেত্রফল, দু সাইডে এ ক্ষেত্রফল। আবার দেখো এক্ষেত্রে আমি একটু মোটা করে নিচ্ছি, দেখো তুমি A1 A2 নাম দিতে পারো, নাম দেওয়া নিয়ে কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আমি মনে করো A1 দিলাম, এটার নাম দিলাম A2। ঠিক আছে, তো A1 একটা ক্ষেত্রফল, A2 একটা ক্ষেত্রফল, তাহলে এইরকম দুটো পরিবাহী আছে। এইবার কার মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহটা সব থেকে বেশি হবে? যার ক্ষেত্রফল যত বেশি হবে, তার মানে যার ক্ষেত্রফল যতটা বেশি হবে, একটা কথা খুব ভালো করে মাথায় রাখো। ঠিক আছে, তার কি হবে? রোধের পরিমাণ তত কম হবে। যার ক্ষেত্রফল যত বেশি হবে তার রোধের পরিমাণটা তত কম হবে। কেন কম হবে? কারণ একটা জিনিস জানো, এখানে জায়গাটা খুব বেশি, এই পজিশনে জায়গাটা খুব বেশি পাচ্ছে, এর ক্ষেত্রফল বেশি, তাই জন্য যাতায়াতের সময় এই জায়গাটা খুব বেশি পাচ্ছে। আর এখানে কনজেস্টেড, অনেকটা মানে ভিড়ভাট্টার মধ্যে দিয়ে ইলেকট্রনকে যেতে হবে, তাহলে প্রচুর পরিমাণ ধাক্কা ধাক্কি, ঘেঁষা ঘেঁষি, হ্যাঁ, এরকম জিনিসটা হবে। তাহলে সবসময় জানবে যে একটা মোটা তার আর একটা সরু তার, ঠিক আছে, কোনো পরিবাহীর কারেন্ট বেশি হবে যখন পরিবাহীটির মধ্যে রোধটা কম হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে কোন পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্টের ফ্লোটা কখন বেশি হবে? যখন পরিবাহীটা, ঠিক আছে, রোধটা কম হবে। তাহলে কোন ক্ষেত্রে রোধটা কম হচ্ছে? একটা মোটা পরিবাহীর মধ্যে, মানে এটা মনে করো 5 mm এর তার বা 4 mm এর তার, আর এটা 1 mm এর। ঠিক আছে, তাহলে আমি এক্ষেত্রে দেখলাম যে ক্ষেত্রফলের উপরে রোধ কি করে ডিপেন্ড করে। তাহলে এখান থেকে বলতে পারি যে A2 গ্রেটার দেন A1, বলতে পারি কিনা? হ্যাঁ, তো এখান থেকে আমি লিখতে পারি যে R প্রপোর্শনাল টু 1/A, মানে ক্ষেত্রফলের আর রোধ সবসময় ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ওকে, রোধ সবসময় ক্ষেত্রফলের কি হয়? ব্যস্তানুপাত হয়। আর এর 3 নম্বর যে আমরা মানে ডিপেন্ডেন্সিটা দেখবো, মানে ডিপেন্ড করে রোধ যে পরিবাহীটা আর কিসের উপরে ডিপেন্ড করে? সেটা হচ্ছে উপাদানের উপরে ডিপেন্ড করে। মেটালটা কি দিয়ে তৈরি, বা তার মানে লেন্থ কতটা, ক্ষেত্রফল কতটা, ঠিক আছে, এই সব ব্যাপারের উপরে কিন্তু উপাদানের উপরে ডিপেন্ড করে। তার মানে এতক্ষণ অবধি আমরা দুটো জিনিস দেখলাম, আর এরই সংমিশ্রণটা দেখবো, উপাদান। ঠিক আছে, উপাদান। ওকে, তাহলে রোধ এর উপরে কিন্তু ডিপেন্ড করে। কিরকম ডিপেন্ড করে? পরিবাহীর ঘনত্ব যত পরিবাহীটি যত ঘনত্ব বেশি হবে, সেখানে রোধের পরিমাণ তত বেশি হবে। মানে পরিবাহীটা যত মানে কি হবে বলতো? ঘনত্ব মানে কি তোমরা জানো? ডেনসিটি। ঠিক আছে, মানে গভীরতা, তার সে যতটা মোটা বা পুরু, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে ডেনসিটির মধ্যে পড়ছে। ঠিক আছে, তো সেই রকম যদি কোনো পরিবাহী হবে, তার ঘনত্ব যত বেশি হবে, রোধের পরিমাণ তত বেশি হবে, কারণ ততটা বেশিতে বাধাপ্রাপ্ত হবে। একটা পাতলা জিনিসের মধ্যে দিয়ে যখন যাবে, তার তত বাধা কম হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে R প্রপোর্শনাল টু L/A, এখানে R প্রপোর্শনাল টু L/A, আমি যে বললাম উপাদান কি? দুটো জিনিসের উপর, দৈর্ঘ্য আর ক্ষেত্রফল। দৈর্ঘ্য আর কি বললাম? ক্ষেত্রফল। তাহলে আর সবসময় কি করছে? যখনই আমি এটাকে তুলবো, ঠিক আছে, প্রপোর্শনালটা তুলবো, তখন আমার একটা কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে রো। এখানে ঠিক আছে, রোটা কি? পরিবাহী রোধাঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে ধ্রুবক, কনস্ট ভ্যালু বললাম, সেটা হচ্ছে ধ্রুবক ভ্যালু। এটা হচ্ছে আমরা কি বলি? রোধাঙ্ক। সরি, রয় ওকার হবে, ধাঙ্ক,
রোধাঙ্ক কি জিনিস আমি বলছি, আমরা আগে ইকুয়েশনটা দেখে নিই। তাহলে রো ইনটু এল বাই এ, তাহলে আর ইকুয়াল টু আমি কি দেখলাম যে বস্তুর উপাদানের উপরে মানে বস্তুর উপাদানের উপরে রোধ কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা দেখলাম। আশা করি তোমরা তিনটে সূত্র ভালো করে বুঝতে পেরেছো। বাড়িতে আরো ভালো করে দেখবে, যেভাবে লিখে দিচ্ছি সেভাবে খাতায় নোট ডাউন করো। আশা করি প্রথমবার স্টাডিয়ার তোমাদের কাছে এনে দিয়েছে যে সুযোগটা, সেই সুযোগটা হাতছাড়া না করে কালকে দেখবো পরশু দেখবো করে অলরেডি তো সময় লেফট করে দিয়েছো, ঠিক আছে। আর দেরি না করে আমি বলবো আশা করি খাতা কলম নিয়ে তাড়াতাড়ি বসো। এত সুন্দরভাবে এক্সপ্লেনেশন কেউ দেবে না তোমাকে এত ইজি পদ্ধতিতে, পদার্থবিদ্যা পড়ানো যায় না, ঠিক আছে। তো তোমরা ভালো করে স্টাডি করো, লেসনটা যেটা পড়ানো হচ্ছে তার উপরে গুরুত্ব দাও, হ্যাঁ, কিভাবে প্রিয় স্যার বলছে বা প্রিয়রা বলছে সেগুলোকে ভালো করে ফলো করো। আশা করি তুমি 90% মার্কস পাবে। এখান থেকে যা কিছু কোশ্চেন আসবে তোমার আর আটকাবে না, ইভেন অঙ্ক পর্যন্ত আটকাবে না। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস 10 এর জন্য, ঠিক আছে। তো এরপরে আসছি রোধাঙ্ক কি জিনিস তোমাকে বলবো বলেছি, ঠিক আছে। তাহলে রোধাঙ্ক কি জিনিস সেটা আমাকে প্রথমে বুঝতে হলে আমাকে একটা কিউব আঁকতে হবে, ঠিক আছে। রোধাঙ্ক কি জিনিস সেটা আমাকে বুঝতে গেলে একটা কিউব কল্পনা করতে হবে, ঠিক আছে, না হলে বুঝতে পারবো না। তো কিউবটা ধরো এরকম, অতটা ভালো হচ্ছে না, তোমাদের খাতায় দেখে তোমরা খুব ভালো করতে পারবে। আমারও খাতা থাকলে আমি খুব ভালো ড্রয়িং করতে পারি, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তো আমরা দেখেছি কিউবের এই একটা তল এই একটা তল, ঠিক আছে, দুটি তলের ক্ষেত্রফল সমান আমি এ ধরলাম, ওকে, আর এর লেন্থ দৈর্ঘ্য ধরলাম এল, ওকে। তাহলে এখান থেকে আমি যদি বলি যে এর মানটা 1 ধরলাম আর এল এর মানটা 1 ধরলাম, তাহলে আমরা কি সমীকরণে পুট করো, আর ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম রো এল বাই এ, সেখানে মানটা পুট করলে কি হবে শুধু রো। তাহলে রোধ রোধাঙ্কের ওপর সঙ্গে রোধাঙ্কের ওপর বলছি, রোধাঙ্কের সঙ্গে কখন সমান হয়ে যাচ্ছে মানে কোনো পরিবাহীর রোধ সেটাই হচ্ছে তার রোধাঙ্ক হয়ে যাবে। তাহলে এখান থেকে সংজ্ঞা যদি তোমাকে লিখতে বলে তাহলে সংজ্ঞা কি করে লিখবে, কোন পরিবাহী এক্সকিউজ মি কোন পরিবাহী একক দৈর্ঘ্যে এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট, কোন পরিবাহী একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট। ভালো করে বিষয়টা নোট ডাউন করো, সংজ্ঞাটা লেখো। একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী দুটি বিপরীত তলের মাঝের অংশকেই আমরা কি বলবো পরিবাহীটির রোধাঙ্ক, ঠিক আছে। তো কোন পরিবাহীর একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর দুটি বিপরীত তলের মাঝের অংশকে আমরা বলবো পরিবাহীটির মাঝে যে অংশটা আছে সেটাকে বলবো পরিবাহীর রোধাঙ্ক, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে রোধাঙ্কের যদি একক নির্ণয় করতে বলে তাহলে তোমরা খুব ভালো করে করতে পারবে। যেমন এখান থেকে আমি রোধাঙ্কের শুধু একক নির্ণয়টা করে দিচ্ছি। মনে করো তোমরা কি পেয়েছিলে আর ইকুয়াল টু রো ইনটু এল বাই এ, তাহলে আমাকে এখানে কি চেয়েছে রোধাঙ্কের একক চেয়েছে, একক বলে লিখো, ঠিক আছে, একক চেয়েছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি আর এ ডিভাইডেড বাই এল। তাহলে আর এর একক কি ওহম তোমরা জানো, ঠিক আছে, ভালো করে লিখবে। ক্ষেত্রফলের একক কি এসআই মিটার স্কয়ার, ঠিক আছে। আর এল এর একক এল দৈর্ঘ্যের একক মিটার, ঠিক আছে, ক্ষেত্রফলের একক মিটার, ওটা আর বলার দরকার নেই। তাহলে এখান থেকে কাটাকাটি করে দেখবে যে ওহম মিটার। তাহলে আমরা এসআই ইউনিটে এটা এসআই পদ্ধতিতে লিখবেন, এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক আমরা নির্ণয় করতে পেরে গেলাম। তাহলে রো ইকুয়াল টু আমরা দেখলাম হ্যাঁ যে ওহম মিটার। আর সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক জানো, কারা জানো না তারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে, আমি তাদের দিকে একটা স্পেশাল ক্লাস দেবো, ফ্রিতে স্পেশাল ক্লাস দেবো, বুঝেছো। তো যেখানে একক আর মাত্রা কি করে নির্ণয় করতে হয় সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে। একক কি করে নির্ণয় করতে হয় সেগুলো সব শিখিয়ে দেবো, বা একটা চার্ট দিয়ে দেবো, সেখানে এক্সপ্লেনেশন খানিকটা করে দেবো। আশা করি তোমরা এখানে একক নির্ণয় করতে পারলে, ঠিক আছে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোশ্চেনটা আমি সলভ আউট করছি না, সেটা একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন,
যে তোমাকে বলে যে তামার রোধাঙ্ক 1.68, এটা তোমাদের এইচডব্লিউ কার্ড থাকবে, তামার তোমাদের বইতেই আছে, তামার রোধাঙ্ক 1.68 ইনটু 10 টু দি পাওয়ার -6 ওহম। সেমি বলতে কি বোঝো? উষ্ণতাটা মেনশন করে দেবে অবশ্যই 20 ডিগ্রি সেন্টিগ্রেড, যে তামা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের রোধাঙ্কটা তোমাকে বলে দিয়েছে, রোধ কত সেটা বার করবে। ঠিক আছে, এটা আমি আর বলবো না। এরপরে যেটা চলে আসবো সেটা হচ্ছে, আশা করি তোমরা এই জায়গাটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখানটা আমি হালকা করে মুছে দিচ্ছি কারণ পরিবাহিতাঙ্কটাকে দেখাতে হবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে পরিবাহিতাঙ্কটা কি। পরিবাহিতাঙ্ক বলতে আমরা কি বুঝি? যেটা আমরা রোধাঙ্কের ক্ষেত্রে দেখলাম ঠিক একই পদ্ধতি, কিন্তু কোন পরিবাহীর মধ্যে দিয়ে কত দ্রুত পরিমাণ যে ইলেকট্রন প্রবাহ হবে, ঠিক আছে, ইলেকট্রন প্রবাহ হবে সেটাকেই তাকেই বলা হবে পরিবাহীটির পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, মানে কত দ্রুত পরিমাণ ইলেকট্রনটা ছুটে চলে যাবে সেটাই হচ্ছে পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, যা একটা জিনিস মাথায় রাখবে এখান থেকে, সিম্পল একটা আইডিয়া, যে যার পরিবাহিতাঙ্ক বেশি তার রোধ তত কম। কেন কম? ওই যে তার মধ্যে কারেন্টটা খুব তাড়াতাড়ি পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, দ্রুত বেগে ছুটে চলে যাবে, তাই জন্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, k = 1/r, যার পরিবাহিতাঙ্ক যত বেশি তার রোধ তত কম। ঠিক আছে, আর k এর একক যদি জানতে চাও, k এর একক হচ্ছে মোহ। ঠিক আছে, এটাকে মোহ বলা হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাদেরকে যদি আমি সংজ্ঞাটা দিই, যে একক দৈর্ঘ্যের কি সংজ্ঞা লিখবে, লেখো সংজ্ঞাটা। আর সমান এখানে ভালো করে যদি আবার লিখতে পারো যে 1/ρ, ঠিক আছে, এটাও লিখতে পারো, এটা তোমাদের বই দেওয়া আছে, k = 1/ρ। ঠিক আছে, এই কে নয়, এখানে সিগমা দ্বারা ডিনোট করা হয়, এখানে যে কনস্ট্যান্ট ভ্যালুটা সেটা হচ্ছে সিগমা দ্বারা ডিনোট করা হয়, কে নয়, সিগমা। সিগমা দেখতে কিরকম, এই এটা হচ্ছে সিগমা। ঠিক আছে, তো এখান থেকে দেখো যে যে একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট, একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট রোধাঙ্কের অনন্যক কি বললাম? অনন্যক জানো কাকে বলে? ছোটবেলায় ম্যাথ ক্লাসে পড়েছো, ক্লাস 2-3 অঙ্ক। যদি না পড়ো তাহলে ম্যাথের বইগুলো একটু খুলে দেখবে অনন্যক কাকে বলে। আর আশা করি তোমরা জানো, ইন্টেলিজেন্ট স্টুডেন্ট তোমরা জানবে না এই জিনিসগুলো, সিম্পল জিনিস। একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধাঙ্কের অনন্যককে ওই পরিবাহীটির পরিবাহিতাঙ্ক বলা হয়। ঠিক আছে, পরিবাহীটির পরিবাহিতাঙ্ক বলা হয়। তাহলে তোমাদেরকে কি বললাম, যে এইবার সিগমার একক আমরা জানবো মোহ মিটার টু দি পাওয়ার -1। আর এটা হচ্ছে সিএসআই এর ক্ষেত্রে। ঠিক আছে, সিজিএস এর ক্ষেত্রে জানবো এটা কি হয়ে যাবে, সবাই সিম্পল ভাবে বলো সেন্টিমিটার হয়ে যাবে, আমি জানি। ঠিক আছে, তোমরা খুবই ইন্টেলিজেন্ট, সেন্টিমিটার -1 হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু ওই নিচে আছে বলে হ্যাঁ অন্য কিছু হয়ে যাবে সেরকমটা নয়, কিন্তু হ্যাঁ নিচে আছে বলে উল্টে যাবে বা এধারকার হয়ে যাবে সেরকমটা নয়, ইনভার্স হয়ে যায়, সব -1 লেগে যায় মাথায়। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক সম্বন্ধে বুঝতে পারলে, রোধ কি জিনিস বুঝতে পারলে। ঠিক আছে, আর রোধের সূত্রগুলো সম্বন্ধে আলোচনা করলাম। এর পরের দিকে চলে যাব যে পরিবাহী আর অন্তরক কি। পরিবাহী আর অন্তরকটা কি, যে কোন পদার্থের মধ্যে খুব দ্রুত, ধরো কোন পরিবাহী, মনে করো এটা একটা পরিবাহী, ঠিক আছে, এটা একটা পরিবাহী, এর মধ্যে দিয়ে যে ইলেকট্রনের প্রবাহটা হচ্ছে সেটা খুব দ্রুত। ঠিক আছে, খুব দ্রুত মুক্ত ইলেকট্রনের প্রবাহ, এগুলো সব মুক্ত ইলেকট্রন জানো, আমি তাও মেনশন করে দিচ্ছি, তখন থেকে বলছি, লিখছি না। ইলেকট্রন প্রবাহ হয় তোমরা জানো। ঠিক আছে,
তো এরকম মুক্ত ইলেকট্রনের যে প্রবাহটা হবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে, খুব দ্রুত বেগে হচ্ছে, তাহলে সেই তাকেই বলছে একটা, তাকে বলা হবে একটা পরিবাহী। ঠিক আছে, যেমন তুমি কোনো মেটালের জিনিস হতে পারে, কোনো মেটালের পরিবাহী, তামা, হ্যাঁ, এগুলো আমরা পরিবাহী হিসেবে ব্যবহার করে থাকি, হ্যাঁ, যার মধ্যে দিয়ে ইলেকট্রনের মুক্ত ইলেকট্রনের প্রবাহ হবে। কিন্তু তুমি একটা কার্ডবোর্ড নিয়ে নাও, তার মধ্যে দিয়ে যদি ইলেকট্রিক সোর্স দাও, সেটা কি কখনো মানে তার মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনের প্রবাহ হবে? সিম্পল আইডিয়া বলো, এখানে যদি আমি একটা কাঠের দণ্ড নিয়ে নিলাম, এটা মনে করো উডেন, ঠিক আছে, এটা হচ্ছে কাঠের একটা দণ্ড, এখানে মনে করো একটা ইলেকট্রিক সোর্স দিচ্ছি, এখান থেকে সাপ্লাইটা যাবে, তাহলে এর মধ্যে দিয়ে কি মুক্ত ইলেকট্রন প্রবাহ হবে? নিশ্চয়ই হবে না। তাই জন্য এটা হচ্ছে কি হবে, কুপরিবাহী, সুপরিবাহী নয়। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবে। অন্তরক জিনিসটা কি, যার মধ্যে দিয়ে কারেন্টের প্রবাহ হবে না বা ইলেকট্রনের প্রবাহ থাকে না। তুমি এখন বললে তাহলে কি কাঠ? অবশ্যই, তোমরা এক্ষুনি এক্সাম্পল দিলাম, যার মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ হবে না, সেটা তোমাকে এক্ষুনি এক্সাম্পল দিলাম, কাঠ কিংবা কয়লা। ঠিক আছে, কাঠ কিংবা কয়লা, একদম গুড এক্সাম্পল। দেখো, একটা সঙ্গে একটা ফ্রি, এই জন্যই এদের দুজনকে একসঙ্গে রাখা হয়েছে, পরিবাহী আর অন্তরক। হ্যাঁ, এমনি এমনি রাখছি না, বুদ্ধি করে লাগানো হয়েছে, কারণ এইগুলোকে যদি তুমি একসঙ্গে কম্বাইন করে পড়ো বা ব্যাপারটাকে বোঝো, তাহলে কত ইজি তুমি বুঝতে পেরে গেলে। কি বললাম, বুঝতে পারলে? তাহলে এগুলো কি এগুলো কি কাঠ, কয়লা, এগুলো কি আমাদের তাপের তাপের বলছি তো, তড়িতের কুপরিবাহী, সুপরিবাহী নিশ্চয়ই নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এর মধ্যে দিয়ে কোনো রকম মুক্ত ইলেকট্রন পাস করে না, শুধুমাত্র মুক্ত ইলেকট্রন যার মধ্যে দিয়ে পাস হবে তাকেই আমরা কিন্তু পরিবাহী বলবো। এবার অর্ধ পরিবাহী জিনিসটা কি, এর পরবর্তী টপিক অর্ধ পরিবাহী আর অতি পরিবাহী, দুজন আগে একসঙ্গে রেখেছি, এরও নির্দিষ্ট মানে আছে। ঠিক আছে, দুজনকে আমি একসঙ্গে রেখে তোমাদের সঙ্গে আলোচনা করছি, এর নির্দিষ্ট মানে আছে। দেখবে এমন এমন কিছু ধাতু আছে, সেই ধাতুগুলো কি হবে, না পুরোটা পরিবাহী, না পুরোটা কি বলবো, না তার মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ, মানে পুরোটা আলাদা জিনিস, না অন্তরক, না পুরোটা পরিবাহী, না পুরোটা অন্তরক। ঠিক আছে, এখানে কি হবে, এখানে জিনিসটা হচ্ছে কমাতে বাড়াতে পারবে নিজের মতো করে, তাহলে ম্যানুপুলেট করতে পারবে বাইরে থেকে, মানে তুমি নিজের থেকে তোমার ইচ্ছে করে বাড়ালে, নিজের থেকে কমালে, এইরকম ধাতুগুলো কি কি তোমায় জানতে হবে সেটা। তার কারণ শর্ট কোশ্চেনে আসে, এরকম জিজ্ঞাসা করে। জার্মেনিয়াম একটা, জার্মেনিয়াম বইতেও দেওয়া আছে, আমি কিন্তু বইয়ের সিলেবাসের বাইরে কোনো জিনিস এক্সপ্লেন করছি না, যা আছে তোমার একদম সিলেবাস যুক্ত, তোমার পুরো এইচএস বলছি, মাধ্যমিক লেভেলে তোমাদেরকে পুরো সিলেবাসটাকে কভার করার চেষ্টা করছি। ওকে, তাহলে আরেকটা হচ্ছে সিলিকন, সিলিকন একটা, জার্মেনিয়াম দেখলে, আর একটা হচ্ছে সিলিকন দেখলে। এগুলি এই যে পদার্থগুলোকে কি বললাম আমি, না পুরোটা পরিবাহী এবং না পুরোটা অন্তরকের মতো কাজ করে, যাতে এখানে অর্ধ পরিবাহী বলা হয়, মানে অর্ধেক অর্ধেক জিনিস আছে। যদি যখনই এদের কি হবে, যখনই একে হিট বাড়াবে, মানে উষ্ণতা বাড়াবে, যখনই একে বাইরে থেকে হিটটা দিবে, তখনই কি হবে, উষ্ণতা বাড়ালে পরিবাহী বলবে, আর উষ্ণতা কমিয়ে দিলে, হিটটা যখনই তুমি ইনক্রিজ করবে, ঠিক আছে, তখন কি হবে, এটাকে পরিবাহী বলবে। আর যখনই এটাকে ডিক্রিজ করবে, ঠিক আছে, তখন এটাকে অন্তরক বলবে। তাহলে এই গ্রাফিক্যাল একটা ছবি যদি দেখা যায়, তাহলে সেরকম হিসাব করে, তাহলে কি বলবো, আমার এদিকটা মনে করো এক্স ওয়াই আছে, ঠিক আছে, একদিকে হচ্ছে ওয়াই এর দিকে আমি রোদকে নিয়েছি, আর আরেকদিকে হচ্ছে টেম্পারেচার। তাহলে আমি এখানে কি বললাম, উষ্ণতা বাড়লে এর পরিবর্তন হবে, তাহলে এটা পরিবাহীর কাজ করবে। তাহলে এইভাবে
অর্ধ পরিবাহী চিত্রটা ম্যাপটা হচ্ছে এইরকম হবে, ঠিক আছে। এই হচ্ছে লেখচিত্র। বাস এতটাই জানা দরকার আছে, বেশি কিছু জানা দরকার নেই। তুমি এতটুকু জানবে যে উষ্ণতা যখনই বাড়াবো, ইনক্রিজ করবো মানে বাড়ানো, এটা ইংলিশ টার্ম, বাড়ালে আর এটা হচ্ছে কমালে বা ঘটালে, ঠিক আছে, কমানো বা ঘটানো, ঠিক আছে। অতি পরিবাহী জিনিসটা কি, এটাও ঠিক যে কোন পরিবাহীর মধ্যে যখন রোধাঙ্ক আমার 0 হয়ে যাবে, তাহলে রো ইকুয়াল টু 0, তখন কি হবে, রোধের মানটাও 0 হয়ে যাবে। তোমরা জানো যে আর ইকুয়াল টু রো, তাহলে রোধের মানটাও সেখানে 0 হয়ে যাবে। কখন হবে, এমন একটা টেম্পারেচারে পরিবাহীটা চলে যাবে, সেই টেম্পারেচারটাকে বলা হয় সংকট উষ্ণতা, সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার, ঠিক আছে। সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার বলতে পারো, ঠিক আছে। এই টেম্পারেচারে কি হবে স্যার, এই টেম্পারেচারে তড়িৎ প্রবাহ মাত্রাটা এতটাই বাড়বে যে এটা আমরা কি বলি এক কথায় অতি পরিবাহী বলাবো, ঠিক আছে। মানে উচ্চ কারেন্টের প্রবাহ, উচ্চ কারেন্ট প্রবাহ, কারণ এখানে রোধ নেই। তো এই একটা জিনিস মাথায় রাখো যে অতি পরিবাহী কেন বলছি, কারণ এখানে যখন ইলেকট্রনটা পাস করছে তখন কোন রকম বাধা পাচ্ছে না, তাই জন্য ইলেকট্রনের ফ্লোটা কি হবে, হাই রেঞ্জে হবে, একদম ম্যাক্সিমাম, ঠিক আছে। একদম তাড়াতাড়ি যাচ্ছে। একটা রাস্তা তুমি হাঁটছো, সকালবেলা হাঁটছো, ঠিক আছে, সেই দিনটা হয়তো পুরো রাস্তাটা খালি আছে, তুমি একটা বাইক নিয়ে যাচ্ছ, তোমার কাছে হাই পিক একটা বাইক আছে, সাপোজ মি, ঠিক আছে, আমার কাছে R15 আছে, তো আমি যখন R15টা নিয়ে দেখবো যে রাস্তায় কেউ নেই, অবভিয়াসলি আমি আমার টপ স্পিডে বিলংস করবো, এবার চালিয়ে দেখি কেমন লাগছে। সেই রকম এটা হচ্ছে, এখান থেকে কি হবে, উচ্চ উষ্ণতা প্রবাহ হবে, ঠিক আছে, উচ্চ কারেন্ট, এই উচ্চ উষ্ণতা বলছে, উচ্চ কারেন্ট প্রবাহ হবে, কারণ এখানে কোনো বাধাটা পাচ্ছে না, ঠিক আছে। এই পরিবাহীটাকে, এইরকম পরিবাহীকে বলবো আমরা অতি পরিবাহী। আশা করি এত সুন্দর ভাবে আর কেউ বলবে কি, তোমরা নিজেরা কমেন্ট সেকশনে বলবে যে এত সুন্দর ভাবে আর কেউ এক্সপ্লেনেশন দিচ্ছে কিনা, ঠিক আছে। সবাই দেবে বস, আমি একা দিই না, সবাই দেবে, কারণ যে পড়ানোর ধরনটা সবার একটু আলাদা রকম। আমি তোমাকে রিয়েলিস্টিক আমার উপর দিয়ে এক্সাম্পল দিলাম, আশা করি তুমি বুঝতে পারলে খুব ইজি ভাবে। এখান থেকে আমরা এর পরের টপিকে চলে আসবো, যে রোধের সমবায়। যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রিপশন বাটনটা প্রেস করবে, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। আর শুধু খালি ভিডিও দেখে চলে যাচ্ছ, এটা কিন্তু করবে না একদম, ঠিক আছে। তো একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করতে কি এসে যায়, তাই না? আরো 5 জনের উপকার করো, নিজেও দেখছো, আরো 5 জনের উপকার করার চেষ্টা করো, ঠিক আছে। আর বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। তাহলে রোধের সমবায় কিন্তু আমরা জানি যে 3 প্রকার, ঠিক আছে। প্রথম শ্রেণী সমবায়, দ্বিতীয় কি সমবায়, সমান্তরাল সমবায়, আর এই দুটোর কম্বিনেশনে তৃতীয় আর একটা হয়, সেটা হচ্ছে মিশ্র সমবায়। মিশ্র সমবায়ের মধ্যে কি থাকে, শ্রেণীও থাকে আর সমান্তরালও থাকে। তার মানে ওই জন্য আমি ব্র্যাকেটের মধ্যে যেভাবে লিখছি সেইভাবে লেখো, সেইভাবে আশা করি তুমি বুঝতে পারবে। পরীক্ষার খাতায় গিয়ে আমার মনে হয় তোমার কোশ্চেন দেখে যেন ধাঁধা লাগে, ঠিক আছে। ফিজিক্সের কোশ্চেন দেখে অনেকে না মানে ধাঁধা লেগে যায়, ধনার মতো লাগে। সে মরিচিকা যখন আলোতে দেখেছো, ঠিক আছে, আলো পড়ানোর সময় আলো একটু ভালো করে দেখবে, কিন্তু তোমাদের মরিচিকাটা আই থিঙ্ক নেই, ঠিক আছে, ওটা 11-12 আছে। তো মরিচিকা যেরকম কেস হয়, হ্যাঁ, মাঝখানে দেখবে জলের মতো লাগছে কিন্তু জল নয়, সেরকমটা জানা হয়। তো খুব ভালো করে পড়াশোনাটা করো। প্রথমে আমরা তাহলে এখানে দেখলাম 3টে সমবায়। প্রথমে আমরা শ্রেণী সমবায় সম্বন্ধে আলোচনা করব। তাহলে 1 নম্বর দিয়ে তোমরা হেডিং লিখতে পারো শ্রেণী সমবায়, আমি এখানে শ্রেণী বলে লিখছি, ওকে। শ্রেণী সমবায়, ঠিক আছে। শ্রেণী সমবায়ের ডায়াগ্রাম কিরকম হয় ফার্স্ট অফ অল দেখতে হবে, ঠিক আছে। এইভাবে 3টে সমবায়কে আমি
প্যারালালে যুক্ত করলাম। ঠিক আছে, এইভাবে যুক্ত আছে। মনে করো এখানে রেজিস্ট্যান্সের নাম দিলাম R1 R2 R3। ওকে, এইভাবে একটা বর্তনীর সঙ্গে যুক্ত করা আছে। একটা আমি এখানে সোর্স অফ ভোল্টেজ ব্যাটারি দিলাম V, ঠিক আছে, দিয়ে এইভাবে যুক্ত করলাম। এই হচ্ছে সেমি সমবায়ের ডায়াগ্রাম। ঠিক আছে, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাবে, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাবে, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাবে, আর এটা হচ্ছে প্রবাহ মাত্রা সমান I। ঠিক আছে, আমরা তার দ্বারা যুক্ত করে দিয়েছি এইভাবে তিনটে, হ্যাঁ, তার দ্বারা যুক্ত করে আমরা একটা বদ্ধ বর্তনী অঙ্কন করেছি। ঠিক আছে, এক্ষেত্রে সব জায়গা দিয়ে প্রবাহ মাত্রাটা কিরকম যাবে সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, যখন একটা সাপোজ ধরো যে তুমি একটা জায়গায় যাচ্ছ, ঠিক আছে, তো সেইখানে এই যে ধরো এখান দিয়ে আমি ধরো পজিটিভ, তো এখান দিয়ে পজিটিভ কারেন্টটা যাচ্ছে, তাহলে আমাকে জানতে হবে যে এর মধ্যে দিয়ে যতটা কারেন্ট যাবে এর মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে, এর মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে। আলাদা যাবে কি? নিশ্চয়ই যাবে না। ঠিক আছে, তাহলে এখানে কি আলাদা হতে পারে সেটা হচ্ছে বিভব প্রভেদ। সবার কিন্তু বিভবটা আলাদা হতে পারে, সবার কিন্তু বিভবটা আলাদা হতে পারে, কারণ কার কোনটা বিভব সেটা তো আমি জানি না, তাই না? তাহলে এটার নাম দিলাম V1, এটার নাম দিলাম V2, এটার নাম দিলাম V3। সেমি সমবায়ের ক্ষেত্রে একটা জিনিস স্টার মার্কস দিয়ে তোমরা লিখে রাখো যে এই ক্ষেত্রে বিভব প্রভেদ আলাদা হবে কিন্তু প্রবাহ মাত্রা এক হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যদি আমি ওহমের সূত্র বসিয়ে পাই, ঠিক আছে, লিখবে পাশে, কিন্তু এইসব জিনিসগুলো লিখতে হবে, না হলে বস নাম্বার দেবে না। ঠিক আছে, তাহলে ওহমের সূত্র যদি আমি বসাই, ওহমের সূত্রটা আগে কি সেটা জানতে হবে, যে V = IR। যারা যারা আগের দিনকে ওহমের সূত্র দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস লেকচারটা দেখবে, তাহলেই তারপরে এসে তুমি এটা বুঝতে আসো। ঠিক আছে, তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে। তাহলে প্রবাহ মাত্রাটা একই থাকছে আর এটা হচ্ছে R1 হয়ে যাচ্ছে। অনুরূপভাবে V2 এর ক্ষেত্রে দেখবে I R2, V3 এর ক্ষেত্রে কি হবে? V3 এর ক্ষেত্রে দেখবেন I R3। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা ওহমের সূত্র প্রয়োগ করে যেটা পেলাম সেটা থেকে তাহলে আমি মোট বিভব কত বলতে পারি? V = বলতে পারি V1 V2 V3 বলতে পারি কিনা? তাহলে সেখান থেকে যদি আমি মানগুলো পুট করি, দেখবে I কমন নিয়ে নেবে, কমন নিলে হবে R1 R2 R3, বাস চলে এসছে। ঠিক আছে, এইবার মনে করো যে আমি এতগুলো রেজিস্ট্যান্স লাগাবো না, এতগুলো রোধ ব্যবহার করব না, সেটা আমি একটাতেই ছেড়ে দিতে চাইছি, তাহলে বর্তনীটা আমার ছোট হয়ে যাবে। ঠিক আছে, মানে আমার কি হবে যে রোধটাকে আমি একটা জায়গায় আনতে চাইছি, এতগুলো ব্যবহার করব না। যদি এখানে n সংখ্যক থাকতো, n সংখ্যক কি ব্যবহার করা সম্ভব হতো? তাহলে সেক্ষেত্রে আমি একটার মধ্যেই পুরোটা রাখবো। তাহলে কিরকম ডায়াগ্রাম হবে? মানে আমি বলতে চাইছি এরকম। ঠিক আছে, একটাই, মানে এটা হচ্ছে R ইকুইভ্যালেন্ট বলতে পারো, তুল্য রোধ। ঠিক আছে, R ইকুইভ্যালেন্ট বলতে পারো, R ইকুইভ্যালেন্ট বলতে পারো, মানে হচ্ছে তুল্য রোধ, যাকে বলে তুল্য রোধ। এক্ষেত্রে তাহলে কি করলাম, এতগুলোকে না ইউজ করে আমি একটা ইউজ করছি। তাহলে এখান থেকে বলতে পারি R ইকুইভ্যালেন্ট বলতে পারি R1 R2 R3, এই তিনটের যোগফল এই একটা। যে বুঝতে পারোনি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আদারওয়াইজ কিন্তু আমি বুঝতে পারবো না তোমার কোথায় ডাউট রয়ে গেল, তাই না? তাহলে তোমরা এখান থেকে তুল্য রোধ কে কে বুঝতে পারোনি সেটা আমাকে অবশ্যই জানাবে। যদি তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে অসুবিধা হয়, অ্যাপে চলে যাবে, অ্যাপে ওখানে চ্যাট বক্স আছে, ওখানে গিয়ে চ্যাট করে জানাবে যে স্যার এই পোরশনটা আমার অসুবিধা রয়ে গেছে, প্লিজ একটু ক্লিয়ার করে দেবেন। আমি তোমাকে সাবস্ক্রিপশন প্যাকেজটা, ঠিক আছে, তোমাকে বলে দেব। আর ওখানে কুপন কোড, আমার কুপন কোড থেকে অ্যাপ্লাই করবে, তাহলে অনেকটা তোমার টাকা রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তুমি এই ব্যাপারগুলো সব বুঝতে পেরেছো। তুমি অ্যাপ ডাউনলোড করো, বন্ধুদেরকেও বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, তাহলেই
ব্যাপারটা দেখবে। হ্যাঁ, তুমি জয়েন হও নির্মল ব্যাচে, তাহলে সেখান থেকে একটা তুমি বুঝতে পারবে। তাহলে এখান থেকে যদি আমি বলতে পারি যে এখানে যদি ভি ইকুয়াল টু আই আর হয়, তাহলে ভি এর মানটা এখানে পুট করে দাও, আই আর ইকুয়াল টু এই আই ইকুইভ্যালেন্ট বলো, হ্যাঁ এখানে আর বলো না কারণ মিশিয়ে যাবে, তাই জন্য আর ইকুইভ্যালেন্ট বলছি, ঠিক আছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান, তাহলে এখানে কি দেখেছিলাম ডান পাশে R1 R2 R3, ঠিক আছে। তাহলে আর এখান থেকে আই আই কেটে গেলে তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কি হবে, মানে তুল্য রোধটা কি হচ্ছে দেখো, এটা প্রমাণ করে দিলাম, হলো তিনটে যোগফল হলো যেটা তোমাকে বলেছিলাম, এটাই হচ্ছে তুল্য রোধ নির্ণয়ের শ্রেণী সমবায়ের ইকুয়েশন, ঠিক আছে। এখান থেকে যেরকম টাইপের ম্যাথ আসুক না কেন, আশা করি তুমি করতে পারো। কোনোটা কি আটকাবে বলে মনে হয় তোমার? আশা করি আটকাবে না। এখান থেকে যা যা জিনিসগুলো তোমাকে বলা হবে সেই জিনিসগুলো তুমি আশা করি করতে পারবে, ঠিক আছে। এরপরে যেটা আসবো আমরা দেখে নেব সমান্তরাল সমবায় সম্বন্ধে, ঠিক আছে। সমান্তরাল সমবায় সম্বন্ধে আমরা একটু আলোচনা করব, যে একই রকম শ্রেণী সমবায় দেখলাম, এই সমান্তরাল সমবায় সম্বন্ধে আমাদের কি কি বিষয় আছে, ঠিক আছে। কিভাবে বর্তনী আঁকতে হয়, কি করে ডায়াগ্রাম আঁকতে হয়, সেগুলো জিনিস দেখে নিতে হবে। আর খুব মন দিয়ে মনোযোগ সহকারে এই ভিডিওটা কিন্তু দেখার চেষ্টা করবে, কোন জায়গাটা স্কিপ করে চলে যাবে না। স্কিপ করে চলে গেলে আমার কিছু প্রবলেম নেই, তুমি ভাবছো আমার ভিউ কমে যাবে, সেটা নিয়ে ব্যাপার না। আমি এখানে ভিউয়ের জন্য বসে নেই বস, আমি তোমাদের সলভ আউট দেওয়ার জন্য বসে আছি, ঠিক আছে। কি করে সলিউশন হবে তোমাদের উপকারই করছি, ঠিক আছে, তাই না। একটা শিক্ষক তোমাকে শিক্ষা দিচ্ছেন, মানে তোমাকে কি করে ইজিএস পদ্ধতিতে পড়ানো যাবে সেই বিষয়টা আমাদের মাথায় সবসময় ঘুরছে। তুমি তোমার জার্নি মানে আমারও জার্নি, তোমার পরীক্ষা মানে আমারও পরীক্ষা, এতটুকু জেনে রাখবে। তো এখান থেকে আমরা হচ্ছে দেখে নেবো আমাদের দ্বিতীয় নাম্বার যেটা আছে, সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। ওকে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ডায়াগ্রামটা একটু ভালো করে ফলো করবে। মনে করো এরকম এইভাবে সিরিজ ওয়াইজ, মানে এইভাবে পরপর নিচে লাগানো আছে, ঠিক আছে। এইভাবে বর্তনী ডায়াগ্রাম হবে কিন্তু এইভাবে, ঠিক আছে। সুন্দর একটা বর্তনী ডায়াগ্রাম করবে, পরীক্ষার খাতাতেও করবে যখন তোমাকে পরীক্ষায় খাতা দেবে, ঠিক আছে। এইটা একটু ভালো করে মেনশন করবে, ছোট বড় করবে, নাহলে পরীক্ষা খাতা বুঝতে পারবে না, ঠিক আছে। এইভাবে এদিক থেকে প্রবাহ মাত্রা যাচ্ছে। এইবার আমার কথাটা হচ্ছে প্রবাহ মাত্রা তো যাচ্ছে, এর রোধ ধরো R1 R2 R3, ঠিক আছে। প্রবাহ মাত্রাটা তো যাচ্ছে, কিন্তু এদের প্রবাহ মাত্রাটা গিয়ে তিনটের মধ্যে ডিভাইড হয়ে যাবে। আই প্রবাহ কারেন্টটা তিনটের মধ্যে গিয়ে ডিভাইড হয়ে যাবে, তার মানে এখানে প্রবাহ মাত্রার পরিবর্তন হবে, ঠিক আছে। I1 I2 I3, ঠিক আছে। সেই কারেন্টটাই এরকম করে ফ্লো করলো তিনটের মধ্যে দিয়ে, I1 I2 I3 করে এখানে আবার যখন এলো তখন হচ্ছে একসঙ্গে, মানে সেই জল ঢালার মতো তিনটে চোঙ লাগিয়ে দিলে, ওপর থেকে জল ঢাললে তিনটে চোঙের মধ্যে দিয়ে বিভিন্ন পরিমাণে এলো, মানে কোথাও তিনটে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তিনটে চোঙের মধ্যে দিয়ে যখন জলটা পাস করা হবে তখন সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তখন সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গিয়ে তুমি যখন শেষের দিকে একটা বালতি রাখছো, দেখবে জলটা সেই 5 লিটারই পড়ছে বা 4 লিটার, যতটা ঢালবে ততটাই পড়ছে, তার বেশি পড়ছে না, তাই না। এইটাই হচ্ছে লজিক, আর কিছু লজিক নয় সমান্তরাল সমবায়ের, এটাই হচ্ছে লজিক। তার মানে এইখানে হচ্ছে যার রোধ বেশি তার মধ্যে দিয়ে তত বেশি কারেন্ট প্রবাহ হবে। এইখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে কার মধ্যে দিয়ে কত কিরকম কারেন্ট যাবে, ঠিক আছে। যার রোধ সব থেকে বেশি তার মধ্যে দিয়ে কারেন্টটা, যার রোধ সব থেকে বেশি তার মধ্যে দিয়ে কারেন্টের প্রবাহটা কি হবে, বেশি হবে। তো প্রবাহ এখানে একটা জিনিস জানবে যে এখানে কিন্তু বিভব প্রভেদের কোনো রকম পরিবর্তন হবে না, প্রবাহ মাত্রার পরিবর্তন হবে, প্রবাহ মাত্রাটা গিয়ে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি V ইকুয়াল টু I1 R1। তাহলে আমার এখানে কি বার করতে বলেছে, I1 প্রবাহ মাত্রা সম্বন্ধে জানবো, তাহলে V বাই R1। অনুরূপ ভাবে বলবে I2
ইকুয়াল টু ভি বাই, যেগুলো লেখা আছে সেগুলো একটু একটু করে লিখবে, ঠিক আছে। I3 ইকুয়াল টু, না হলে কিন্তু পরীক্ষার খাতায় একটু নাম্বার কম পাবে, আর কিছু নয়, কারণ এটা ফিজিক্স, ইতিহাস নয় যদিও, তাও টু দা পয়েন্টে একটু লেখার চেষ্টা করবে, একটু বলার চেষ্টা করবে এই জিনিসগুলো আছে। তাহলে টোটাল প্রবাহ মাত্রাটা যদি কত হবে, সেটা I ইকুয়াল টু আমি কি বলতে পারি, I1 I2 I3, ঠিক আছে। এখান থেকে মানগুলো পুট করে দেবে, ভিটাকে কমন নিয়ে নেবে, 1 বাই দেখবে R1 R2, কারণ তোমরা যথেষ্ট বড় হয়ে গেছো, কারণ এখন এইভাবে স্টেপ জাম্প করে না দেখালে এই ছোট মোটো জিনিসগুলো, এই লসাগু ফসাগু এই সেই হানা টানা গুণ করে ভাগ করে যোগ করে মানপুট করে এগুলো দেখানোর মতো টাইম নেই, তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। এরপরে আমি কি জানতে চাই, এটা আমার প্রবাহমাত্রা সমান বেরিয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের গাণিতিক রূপ। এবার তুল্য রোধ বার করতে গেলে ঠিক একই রকম ভাবে আমি যদি তুল্য রোধটা বার করতে চাই, তুল্য রোধটা কিভাবে বার করবো বা কিভাবে নির্ণয় করার পদ্ধতি তোমাদেরকে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বলেছিলাম, ঠিক এখানেও একটাই কিন্তু রেজিস্ট্যান্স ইউজ করব, যেটা হচ্ছে R ইকুইভ্যালেন্ট, আর এটাকে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দেবো, মানে তিনটে রোধ সমান একটা রোধ, ঠিক আছে। প্রবাহমাত্রা I, ঠিক আছে, এটা হচ্ছে V। এখান থেকে ইকুয়েশনটা কি হবে, হালকা একটু ইরেজ করতে দাও। যারা প্রথমবার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করতে মানে ভুলে গেছো, হয়তো স্কিপ করে গেছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে শেয়ার করবে, বন্ধুদের মধ্যে লাইক শেয়ারের পরিমাণটা একটু বাড়াও, কারণ কি সাবস্ক্রিপশন না বাড়লে ভিডিও কন্টেন্ট আরো ভ্যারাইটিস যেভাবে তৈরি করা হয়, মানে তৈরি করা যায়, সেভাবে ঠিক বানানোর একটা ইন্সপিরেশন পাচ্ছি না। তো তোমরাই তো আমার ইন্সপিরেশন, তাই না? তো ভালো করে আমাকে ইন্সপায়ার করো, তারপরে দেখো যে কি রকম পদ্ধতিতে তোমাদেরকে আউটপুট দিতে হয়, ঠিক আছে। তোমরা নিজেরাই বলবে না স্যার, প্রিয় স্যারের পুরো ফ্যান হয়ে গেছি, এরকমটা চলে আসবে পরবর্তীকালে, ঠিক আছে। তো V ইকুয়াল টু IR, তাই না, I ইকুয়াল টু V বাই R। তো এইখানে আমি কি বলেছিলাম, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে ওটা প্রুভ করে দিই যদি, V R ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, V 1 বাই R1 1 বাই R2, সিম্পল, কিচ্ছু নেই। যারা জটিল বলে ভাবো তারা অ্যাকচুয়ালি ভয় পেয়ে যাও, এই নার্ভাসনেসটা বড় কঠিন জিনিস, ঠিক আছে। আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হচ্ছে 1 বাই R1 1 বাই R2, যেগুলো আমি বলে দিই, যেগুলো কঠিন থাকে সেগুলো আমি বলে দিই, সেগুলো কঠিন আছে বস। কিন্তু এখানের মধ্যে একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মিশ্র সমবায়ের ক্ষেত্রে দেখবো আমরা। এখন অবধি তো মানে সিরিজ আর প্যারালালের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো অসুবিধা হয়নি, মানে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা দেখলাম কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। এই ছিল আমার হচ্ছে আর ইকুইভ্যালেন্ট সমান, আমি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বার করে দিলাম, ঠিক আছে। যদি তোমাকে n সংখ্যক বলতো, n সংখ্যক মানে হিসাবে কি বলতে, আর প্যারালাল ইকুয়াল টু, যেহেতু এটা প্যারালাল, ঠিক আছে, সমান্তরাল সমবায়কে কিন্তু প্যারালাল বলা হয়, আর হচ্ছে শ্রেণী সমবায়কে কিন্তু সিরিজ বলা হয়। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি তো মিসকনসেপ্টে এধার করে বলছি, কিন্তু অরিজিনালি হচ্ছে যেটা হয় সেটা আমি তোমাকে বললাম, যে সমান্তরাল সমবায় হচ্ছে প্যারালাল আর সিরিজ বলা হয় শ্রেণী সমবায়কে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তো n সংখ্যকের ক্ষেত্রে R1 বাই RP, ঠিক আছে, এই যে 1 2 3 করে এগুলো যুক্ত হয়ে এটা হচ্ছে n সংখ্যক, সংখ্যাটা কত, n সংখ্যক, ঠিক আছে। এই জিনিসগুলো জানতে হবে। আর সিরিজের ক্ষেত্রে RS ইকুয়াল টু n সংখ্যকের ক্ষেত্রে NR। যদি আরো এই n সংখ্যকের ক্ষেত্রে বিস্তারিত জানতে হয়, অবশ্যই তোমরা কিন্তু আমার একটা মানে যে লাইভ ক্লাসেস চলছে বা লাইভ ক্লাসে 20 আগস্ট থেকে চালু হবে, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। তোমাদেরই ভালোর জন্য বলছি, তাহলে তোমাদের কনসেপ্টটা এপিজেড কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে আর কিছু নেই, আর একটা যেটা আছে যেটা অতটা গুরুত্বপূর্ণ নয়, যদি একই মানে দুটো রোধ হয়ে যায়, রোধ যদি একই মানে দুটো হয়ে যায় সেক্ষেত্রে কি হবে সেটা তোমাদের বইতে আছে, ঠিক আছে।
আর শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়টাই তোমাদের বিস্তারিত দেওয়া আছে, মিশ্র সমবায়টা সম্বন্ধে অত নেই, কিন্তু মিশ্র সমবায়টা কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের চ্যাপ্টারে দেওয়া নেই, কারণ তোমরা ক্লাস 10 এ পড়ছো, ওটা ক্লাস 11 12, আমি জাস্ট মাথা থেকে বেরিয়ে গেছিল, 12 তে আছে, ঠিক আছে, 12 তে ওটা চলতরিক চ্যাপ্টারে আছে। তারপরে আমরা দেখবো তড়িৎ প্রবাহের তাপীয় ফল, ঠিক আছে, তড়িৎ প্রবাহের তাপীয় ফলটা কি, আর তড়িৎ প্রবাহের তাপীয় ফল কিভাবে হচ্ছে, মানে একটা যখন ধরো এটা একটা বর্তনী, এর মধ্যে দিয়ে নিশ্চয়ই একটা সোর্স দিলাম, কি হবে, ইলেকট্রিকের প্রবাহ হবে, কারেন্ট প্রবাহ হবে, প্রবাহ মাত্রা হবে, আর এটা হচ্ছে আর, এই আরটা কিন্তু হিটে রূপান্তর হয়ে যাবে, মানে তাপে রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে, তাপে পরিণত হয়ে যাবে। তাহলে সেটাই বা কি করে হচ্ছে সেটা আমাকে জানতে হবে। তাহলে এই দিকটার নাম দিলাম এ, বি, এর বিভব প্রভেদ ভি এ, এর হচ্ছে ডিবি নাম দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন কৃতকার্য সমান কি বলতে পারি, আমরা এখন কৃতকার্য সমান কি বলবো সেটা দেখি, ঠিক আছে। কৃতকার্য W ইকুয়াল টু আমরা কি জানি, Q ইনটু V, কে কে জানো না, কে কে জানো না হাত তোলো, এই হাত তোলো বলছি, তোমাদেরকে তো দেখতেই পাচ্ছি না, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, ঠিক আছে, অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানাবে। তাহলে W কৃতকার্য ইকুয়াল টু আধান ইনটু বিভব, ঠিক আছে, কে কে জানো না সেটা বলবে। তড়িৎ কৃতকার্য হচ্ছে তড়িৎ আধানের পরিমাণ আর প্রযুক্ত বিভব, এটাই হচ্ছে কৃতকার্যের তোমার হচ্ছে এ। দাও এক সেকেন্ড, এক সেকেন্ড একটু, তাহলে ওই জন্য আমি লিখেছি W ইকুয়াল টু, ঠিক আছে, Q ইনটু V লিখেছি, ঠিক আছে। এইবার আমরা ওহমের সূত্র কি জানি, কে কে জানো ওহমের সূত্র, সবাই জানো নিশ্চয়ই, V ইকুয়াল টু IR, এটা হচ্ছে ওহমীয় সূত্র বা ওহমের সূত্র, ঠিক আছে, বুঝতে পেরেছো, এটা হচ্ছে কৃতকার্য। তোমরা কিন্তু খাতায় লিখবে, আমরা ওহমের সূত্র থেকে পাই বা জানি বা যাই হোক কিছু, এখানে বই দেখবে তোমরা কিন্তু পেয়ে যাবে। আগে আমি শুধু ডেরিভেশনটা, এই শুধু ইকুয়েশনটা বুঝিয়ে দিচ্ছি, ওহমের সূত্র হচ্ছে V ইকুয়াল টু IR। তাহলে সেখান থেকে এই যে আইটা প্রবাহ মাত্রা, তাহলে প্রবাহ মাত্রা সমান আমরা কি জানি, প্রবাহ মাত্রা সমান I ইকুয়াল টু আমরা কি জানি, Q/T। তাহলে Q ইকুয়াল টু এখান থেকে আমি বলতে পারি, অর Q ইকুয়াল টু বলতে পারি IT, অবভিয়াসলি স্যার বলতে পারেন, তাই না। তাহলে এখান থেকে তাহলে এই জিনিসটা, এই পুরো ব্যাপারটা যখন আমি এখানে বসিয়ে দিলাম যে Q ইকুয়াল টু IT ইনটু কি IR, V এর মানটা কি IR, তাহলে এখান থেকে কি হবে দেখবে I স্কয়ার RT, W ইকুয়াল টু কি হচ্ছে, কি পাচ্ছি I স্কয়ার RT। তাহলে বোঝা গেল কোথা থেকে মানগুলো এলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোন বস্তুকে বাধার সৃষ্টি, কোন বস্তুর মধ্যে যখন একটা বস্তুকে যখন হচ্ছে বাধার সৃষ্টি করছি, তার মধ্যে কি হবে, একটা তাপের উদ্ভব হবে, আর বাধা যত বাড়বে তাপটা কি হবে, ততটা ইনক্রিজ হবে, বেশি কৃতকার্য করবে তত বেশি তাপের উদ্ভব হবে, বেশি কৃতকার্য কি করলে কি হবে, তত বেশি তাপের উদ্ভব হবে। তাহলে এটা হচ্ছে বিভব প্রভেদ, ঠিক আছে, এই জায়গায় তাপের উদ্ভব তত বেশি হবে, হ্যাঁ। আর তাপের কোন পরিবাহের মধ্যে যখন তাপের উদ্ভবটা যখন বেশি পরিমাণ হয়ে যাবে, তখন কিন্তু তড়িৎ পরিবাহীর তাপের যত বেশি উদ্ভব হবে তখন কিন্তু সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেসটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে
W প্রপোর্শনাল টু H বলতে পারি, মানে কৃতকার্য তাপের সঙ্গে সমানুপাতিক পরিবাহী উৎপন্ন তাপের সঙ্গে, এটা লিখবে পরিবাহীর উৎপন্ন যে তাপটা হবে, ঠিক আছে, তাপের সমানুপাতিক হবে। আর এই সমানুপাতিকটাকে তুলতে হলে আমাদেরকে একটা কনস্ট ভ্যালু নিয়ে আসতে হবে, যেটা নাম দিলাম জে, ঠিক আছে, যেটা নাম দিলাম জে, ঠিক আছে। এটাকেই আমরা কি বলবো, কি কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ, এটা হচ্ছে জে দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট লিখছি H ইকুয়াল টু কি বলবো W বাই জে, আর W এর মানটা আমরা তো জানি কত, I স্কয়ার আর টি ডিভাইডেড বাই জে, বলতে পারো তো, ঠিক আছে। জে ইকুয়াল টু একটা জিনিস জেনে রাখো, এটা অঙ্কের ক্ষেত্রে লাগে 4.2 জুল পার ক্যালোরি, ঠিক আছে। এগুলো শক্তির তাপীয় পরিবাহী যখন, ঠিক আছে, জুল কিন্তু শক্তির একক, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে তুমি যে জায়গায় মানটা পুট করবে, সিজিএস পদ্ধতিতে তাপের মানটা পেয়ে যাবে। আর এসআই পদ্ধতিতে হলে সেটা কি হবে, এসআই পদ্ধতিতে যদি হতো তাহলে H ইকুয়াল টু হতো I স্কয়ার আর টি, ঠিক আছে। এই ছিল তাপীয় পরিবাহী, মানে তড়িৎ পরিবাহীর তাপীয় ফল, ঠিক আছে, রেজিস্ট্যান্সে কিভাবে হিট উৎপন্ন হচ্ছে। বুঝতে পেরেছো? আশা করি এই জায়গাটা কারোরই কোনো ডাউট আছে কি? আই থিঙ্ক ডাউট নেই। তোমাদের কারো বুঝতে যদি অসুবিধা হয়, বারবার ধরে বলছি, ভিডিওর সেকশনের নিচে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে, যারা আমার সঙ্গে লিখতে পারছে না বা জিনিসগুলো সম্বন্ধে যে এত ফ্লোর মধ্যে চলে যাচ্ছে স্যার তাড়াতাড়ি, হ্যাঁ অবশ্যই এখানে একটা সিলেবাস শেষ করার একটা যথেষ্ট তাড়া আছে, কিন্তু আমি এতটাও তাড়া লাগাচ্ছি না, কিন্তু তার মধ্যেও পুরোটা কিন্তু কভার করার চেষ্টা করছি, হ্যাঁ পুরোটা কিন্তু সময় নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর থেকেও বিস্তারিত যদি তোমাকে এক্সপ্লেনেশন শুনতে হয়, সেটা অবশ্যই তোমাকে আমার লাইভ সেশনে আসতে হবে, তাই তো। তো লাইভ সেশনে যদি না আসো, সেক্ষেত্রে আমার কিছু করার থাকবে না। এরপরে আমরা চলে আসবো জুলের সূত্র, ঠিক আছে। জুলের সূত্রতে আমরা কি দেখবো, জুলের সূত্র সংজ্ঞা দেখবো, জুলের সূত্রটা কি বুঝবো, ঠিক আছে। আর জুল কি, বিজ্ঞানী জুল কি বলেছেন, ঠিক আছে, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। মনে করো এরকম একটা পরিবাহী যার মধ্যে দিয়ে কারেন্ট পাস হচ্ছে, এটা হচ্ছে আর, আর এখান দিয়ে কারেন্ট পাস হচ্ছে আই, প্রবাহমাত্রা হচ্ছে আই, আর সময় হচ্ছে টি দ্বারা ডিনোট করলাম। বুঝতে পেরেছো? তাহলে প্রথম যে পয়েন্টটা আসবে জুলের সূত্রে, সেইটা কি আগে দেখে নেব, যে কোন পরিবাহীর রোধ আর কোন পরিবাহীর সময়কে যদি অপরিবর্তিত রাখা হয়, তার মধ্যে পরিবাহীটির মধ্যে যে উৎপন্ন তাপ, ঠিক আছে, পরিবাহীর প্রবাহমাত্রার বর্গের কি হবে, সমানুপাতিক। কি বললাম প্রথম পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। কোন পরিবাহীর মধ্যে উৎপন্ন রোধ, পরিবাহীর রোধ, উৎপন্ন রোধ বলছি, পরিবাহীর যে রোধ, ঠিক আছে, এটা হচ্ছে পরিবাহীর রোধ আর, পরিবাহীর রোধ, ওকে, এটা হচ্ছে আর। আর প্রবাহের সময়, যে কতটা সময় ধরে সে কারেন্টটা প্রবাহ করছে, তাই না, এটা হচ্ছে সময়, ঠিক আছে। অপরিবর্তিত যদি রাখা হয়, তাহলে পরিবাহীটি উৎপন্ন তাপ, মানে এগুলো চেঞ্জ করা হয়নি, সে কনস্ট্যান্ট যাচ্ছে, ঠিক আছে। এর মধ্যে যে উৎপন্ন তাপ, একটা তাপ উৎপন্ন হবে, অবভিয়াসলি একটা তাপ উৎপন্ন হবে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রবাহমাত্রার বর্গের হচ্ছে সমানুপাতিক হবে। তার মানে এইটাই বলতে চাইছে যে, এক্সকিউজ মি, তার মানে এটা বলতে চাইছে যে H প্রপোর্শনাল টু I স্কয়ার, হ্যাঁ, যেখানে কিনা এখানে বলতে হবে, যেহেতু যেখানে বা যা ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে, টি আর আরটা কিন্তু কি থাকবে, কনস্ট্যান্ট, ধ্রুবক, কনস্ট্যান্ট থাকবে যেখানে, এটা হচ্ছে প্রথম টপিক গেল।
একটা একটা করে পার্ট বাই পার্ট তোমাদেরকে টপিক বলছি, তোমরা খাতায় নোট ডাউন করো, খাতায় না নোট ডাউন করো পরে বুঝতে পারবে না, ভাববে কি করে হলো আর কি বলে দিয়ে চলে গেল। এইভাবে হয় না, জাস্ট হয় না। ভালো মার্কস পেতে হলে তোমাকে তার পিছনে প্রচুর মেহনত করতে হবে। তুমি যদি বলো যে আমি খাটবো না, অনায়াসে হয়ে যাবে, হবে না, অত ইজি নয় সব জিনিসটা। দেখো একটা জিনিসের পিছনে তুমি আজকে মেহনত করবে, তবে এটা তোমাকে বলে দিচ্ছি যে সাকসেসের পিছনে দৌড়ে কোনো লাভ নেই। তোমাকে লিভারই যদি না দাও, সেখানে তুমি সাকসেসের পিছনে দৌড়ে কি করবে? সাকসেস কি অটোমেটিক তোমার পিছনে চলে আসবে? কখনোই আসবে না। তোমার তার পিছনে যথেষ্ট পরিমাণ লেবার দিতে হবে, ঠিক আছে? যেটা আমি তোমাকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি। এই পদ্ধতিতে তুমি ওয়ান টাইপস অফ কিন্তু কিছু জিনিস নোট ডাউন করছো, মানে কিছু জিনিস তোমার আয়ত্তের মধ্যে ঢুকে যাচ্ছে। 20% হোক 15% হোক, তোমার কিন্তু আয়ত্তের মধ্যে ঢুকছে। পরে যখন এই বিষয়টা নিয়ে তুমি আবার চর্চা করবে এগেন আর এগেন, মানে বারংবার, তখন কিন্তু বিষয়টা তোমার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আবার দেখো সেকেন্ড পয়েন্টে কি বলছে, পরিবাহী রোধ এবং প্রবাহ মাত্রা যদি ধ্রুবক থাকে, এক্ষেত্রে সবাইকে একবার করে কনসিডার করবো। এক্ষেত্রে কে কে কনস্ট্যান্ট আছে? পরিবাহী রোধটা কনস্ট্যান্ট আছে আর আইটা কনস্ট্যান্ট আছে। এই দুটো কি ধ্রুবক। যদি এরকম রাখা হয় তাহলে H প্রপোর্শনাল টু T হবে, ঠিক আছে? তাহলে কিন্তু সময়ের সঙ্গে সমানুপাতে হবে। 3 নম্বরে কি বলছে? সবাইকে বললাম যে একবার করে কনস্ট করতে হবে। 3 নম্বরে কি হচ্ছে? প্রবাহ মাত্রা আমার বেঁচে আছে এই দুটোই, আর টি যদি ধ্রুবক হয়, ঠিক আছে? একবার শর্টে বোঝাচ্ছি, এর থেকে আর শর্টে হয় না, মানে এর থেকে আর ইজিয়েস্ট পদ্ধতিতে হয় না, ঠিক আছে? শর্টে কত সুন্দরভাবে বোঝানো যায়। তাহলে এখানে কি হবে? প্রপোর্শনাল টু আর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে জুলের সূত্রটার অ্যাকচুয়ালি ধর্মটা কি, কার কার সঙ্গে সমানুপাতিক হবে, কাকে কাকে ধ্রুবক রাখলে কি কি পর্যায়ে কার্যকলাপ করবে সেগুলো দেখে নাও। 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট তোমাদের কাছে যারা একদম জলের মতো পরিষ্কার থাকে, যে যখন যাকে কনস্ট্যান্ট রাখছি তাকে বাদে কার কিরকম পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? এই ছিল তোমার। এরপরে তোমরা কিন্তু আগে এই মাত্র যে তাপীয় পরিবাহীর তড়িৎ পরিবাহী যে তাপীয় ফল তোমাদেরকে যে ইকুয়েশনটা করালাম, সেখানে কিন্তু তোমাদের লাস্টের দিকে হিট চলে এসেছিল। আমরা কিন্তু জুলের সূত্র থেকে সেটা বলেছিলাম, এখানটা হালকা একটু ইরেজ করছি, ঠিক আছে? সেই জিনিসটা আমি একটু দেখাতে চাই। হ্যাঁ, কোনো জিনিসটাকে স্কিপ করছি কি তুমি নিজেও দেখতে পাচ্ছ যে স্যার কোনো জিনিসটা কিন্তু স্কিপ করে যাচ্ছেন না। ওকে, তো এখান থেকে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে পরীক্ষায় কি করে ভালো রেজাল্ট করবো, তার প্রস্তুতিটা কি হবে। প্রস্তুতি অবশ্যই তোমাকে প্রস্তুতি পর্ব দিয়ে দেওয়া হবে পরীক্ষার আগে। তুমি তো এখন সিলেবাসটা কভার করো, সম্বন্ধে জানো। তুমি যদি না জানো, তুমি বলো আমি একটা সাজেস্টিভ কোশ্চেন ব্যবহার করে চলে যাবো, তাতে আমি 90% কি 80% মার্কস পেয়ে যাবো। ইজ ইট পসিবল? আই থিঙ্ক নট পসিবল। কেউ পারবে না, কেউ পারবে না। পদার্থবিদ্যার মতো সাবজেক্ট, ম্যাথের মতো সাবজেক্ট কেউ পারবে না। আমার মতো স্টাডির গ্রুপে অনেকেই আছে, তাদেরকেও প্রশ্ন করবে, তাদের ভিডিও কন্টেন্ট গুলোকে দেখার চেষ্টা করো, তারা কত সহজ পদ্ধতিতে তোমাদেরকে বোঝাচ্ছে সেই জিনিসগুলো দেখবে। তো বেশি জিনিস আর না বলে আমরা এখান থেকে বলছি নাও, ঠিক আছে? এখন আমরা কি পেয়েছিলাম সেটা আগে লিখবো। H প্রপোর্শনাল টু আমরা কি পেয়েছিলাম? প্রবাহ মাত্রা স্কয়ার আর টি, মানে আর টিটা হচ্ছে সময়, ঠিক আছে? এখান থেকে আমরা কি বলেছিলাম? একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে জে, যেটা হচ্ছে কি যান্ত্রিক তুল্যাঙ্ক। এটা কি তখন কিন্তু বলিনি আমি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ওকে, যেটা কি সবসময় জানবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এর এককও দেখিয়েছি। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এইবার এইখান থেকে আমি কিছু মান পুট করছি, মানে মান বলছি। যদি প্রবাহ মাত্রাটা 1 অ্যাম্পিয়ার হয়, যদি রেজিস্ট্যান্সটা মানে আর ইকুয়াল টু যদি 1 ওহম হয়,
আর যদি সময়টা 1 সেকেন্ড হয় তাহলে কি হবে, ঠিক আছে, ওইগুলো সব পুট করে দেখবে। আর তাহলে আমি এখান থেকে লিখছি h = 1/j হবে, ঠিক আছে, আর j = আমরা বলতে পারি 1/h। তাহলে এখান থেকে তোমাকে কি বুঝতে পারলে যে 1 সেকেন্ডে 1 ওহম বিশিষ্ট কোন পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার যদি কারেন্ট প্রবাহ হয় বা যায়, যে তাপ উৎপন্ন হবে, উৎপন্ন তাপের যে তাপটা উৎপন্ন হবে তার অনন্যক হচ্ছে যান্ত্রিক, তার অনন্যককে কি বলবো আমরা, যান্ত্রিক তুল্যাঙ্ক বলবো, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তার মানে এই যে বুঝতে পারছো তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা কোথা থেকে এলো আর কেনই বা হলো। তাহলে তোমাদের কাছে প্রতিটা জিনিস কিন্তু আমি আগে ইকুয়েশন দেখাই তারপরে সংজ্ঞায় আসি, বুঝতে পেরেছো? ইকুয়েশনটা বুঝতে পারলে ওখান থেকে সংজ্ঞা যা কিছু তুমি লিখতে পারো তোমার মনের মতো করে, ঠিক আছে, কি কি করেছো সেগুলো শুধু লিখছো, তাই না? তো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক সম্বন্ধে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে 2 নম্বরে বা 1 নম্বরের প্রশ্ন হলো যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে কি বোঝো, তাহলে 1 সেকেন্ডে তোমরা বলবে 1 সেকেন্ডে 1 ওহম বিশিষ্ট, টাইমটা দেখো 1 সেকেন্ড লেখা আছে, আর রোধটা দেখো 1 ওহম বিশিষ্ট, প্রবাহ মাত্রা দেখো 1 অ্যাম্পিয়ার, কোন পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ হলে যে তাপ উৎপন্ন হবে সেই উৎপন্ন তাপের অনন্যক হচ্ছে, ঠিক আছে, বলা হবে যান্ত্রিক তুল্যাঙ্ক। কি বললাম বোঝা গেল? ঠিক আছে, আশা করি তোমাদের এই জায়গাটা কোনো অংশেই কোনো অসুবিধা নেই, আই থিঙ্ক কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যান্ত্রিক তুল্যাঙ্কটা দেখলাম, ঠিক আছে। এরপরে তোমরা দেখবে তড়িৎ ক্ষমতা কি জিনিস। তড়িৎ ক্ষমতা কি জিনিস স্যার? অবশ্যই তড়িৎ ক্ষমতা কি জিনিস সেটা আমি তোমাদেরকে বলবো, তার আগে তোমরা আমাকে বলো যে তোমরা কৃতকার্য সমান কি দেখেছিলে, Q × V দেখেছিলে তো? হ্যাঁ, তড়িৎ কৃতকার্য সমান কি দেখেছিলে, তড়িৎ বিভব × আধান, ঠিক আছে, পরিবাহীর আধান, পরিবাহীর মোট আধান, তাহলে এটা দেখেছিলাম, ঠিক আছে। এখান থেকে আমার একটাই বক্তব্য যে Q = আমরা কি জানি, আমরা তড়িৎ শক্তি, ঠিক আছে, সেটা আমরা কি করে বলবো, Q W = তড়িৎ শক্তি = আমরা কি জানি, VIT, একই জিনিস, ঠিক আছে। Q = হচ্ছে IT। ধরো তোমাদেরকে মনে করো এরকম একটা জিনিস দিলাম, ঠিক আছে, এখানে একটা কিছু লাগানো আছে, এখানে সামথিং একটা বাল্ব লাগানো আছে, ওকে, একে একটা বর্তনীর সময় মানে বর্তনী ডায়াগ্রাম অঙ্কন করছি, তো একে একটা সোর্স অফ ভোল্টেজ দিতে হবে, ঠিক আছে, নাহলে জ্বলবে না। এখান থেকে প্রবাহ মাত্রা যাচ্ছে, ঠিক আছে, হয়েছে, তারপরে গিয়ে এইভাবে গিয়ে কারেন্টটা ফ্লো হয়ে তারপরে কি হবে, এই লাইটটা জ্বলবে, ঠিক আছে। তাহলে আমরা তড়িৎ শক্তি সম্বন্ধে এখান থেকে দেখতে পেলাম তড়িৎ শক্তিটা কি, তড়িৎ ক্ষমতা বা তড়িৎ শক্তি, ঠিক আছে, যেটাকে বলবো পাওয়ার। ক্ষমতা ইংরেজি কি, পাওয়ার, তাই না? তো তাহলে এখান থেকে আমরা P = কি বলতে পারি, W/T, মানে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃতকার্যটা কি হবে, পরিবর্তনশীল হবে, সেটাই হচ্ছে তড়িৎ ক্ষমতা, ঠিক আছে, সেটাই হচ্ছে তড়িৎ ক্ষমতা। এখানে যদি W এর মানটা এখানে পুট করো তাহলে VIT / TT কেটে গেলে অনলি P = VI। তাহলে দেখতে গেলে যে আধানের সঙ্গে তড়িৎ এই যে ক্ষমতাটা কি হলো, পরিবাহীর আধানের সঙ্গে কিন্তু সমান হয়, এই আধানের সঙ্গে বলছি, কি সব ভুলভাল বলছি, ঠিক আছে। তড়িৎ ক্ষমতা এখান থেকে আমি কি রিলেশন পেলাম, ভালো করে রিলেশনটা দেখতে হবে, ঠিক আছে। P = V × I, তাহলে পিটা কি আমার হচ্ছে ক্ষমতা, ক্ষমতা সমান আমি কি পেলাম, বিভব ইনটু প্রবাহ মাত্রা, ওকে। এটা ছিল তড়িৎ ক্ষমতার
একটা সূত্র, ঠিক আছে, যে কোন যন্ত্রের সময় সাপেক্ষে বিদ্যুৎ শক্তির হারকে ক্ষমতা বলা হবে। তাহলে কি বললাম সংজ্ঞাটা ছোট্ট করে, যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, মানে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, বিভব বৃদ্ধির হারকে, ঠিক আছে, মানে বিদ্যুৎ একটা সময় পরিবর্তন যত হচ্ছে সময় সাপেক্ষে বিদ্যুৎ শক্তির পরিবর্তন, মানে বিদ্যুৎ শক্তির হারকে আমরা কি বলবো, মানে তড়িৎ শক্তির হারকে আমরা কি বলবো, যে ক্ষমতা। ওকে, এখান থেকে যদি ওহমের সূত্র পুট করি, আমরা সবাই জানি V = IR, জানি তো ওহমের সূত্র সমান কি জানি। এখান থেকে হালকা একটু ইরেজ করে নিচ্ছি, ইরেজ করে নিয়ে বাকিটা দেখাচ্ছি তোমাকে। ওয়েট, হালকা একটু ইরেজ করে নিচ্ছি। যারা যারা ভিডিওটাকে দেখছো আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করছো না, বা অ্যাপ্লিকেশনটাকে আমাদের ফেসবুক, ইনস্টা, ঠিক আছে, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া যে যে টুইটার আছে এখানগুলোতে ফলো আপ করছো না, তারা কিন্তু যাও, সেখানে গিয়ে কিন্তু অনেক নোটিফিকেশন পেয়ে যাবে, তোমরা স্টাডিয়াল গ্রুপের ডিটেইলিংটা পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি স্টাডিয়াল কি কি কাজ করে বা কি কি করে, হ্যাঁ, একটা পড়ানোর টেকনিকের মধ্যে কি কি জিনিসকে ইনক্লুডিং করেছে আর কি কি জিনিস নেয়, সেগুলো জিনিস তোমরা তো আয়ত্ত করতে পারবে। তোমরা ওহমের সূত্রটা জানো, V = IR। তাহলে এই ওহমীয় সূত্র থেকে আমরা কি বলতে পারি, যে V = IR, V = IR তো জানি, তাহলে এখান থেকে I সমান বলতে পারি, ওকে, এখান থেকে কি বলতে পারি, I সমান কি বলতে পারি, I সমান বলতে পারি V/R, ঠিক আছে। আর P = মানে পাওয়ার ইকুয়াল টু কি জানো, IR × R, ঠিক আছে। তো এখান থেকে বলতে পারি I²R, তাই না। এটা হচ্ছে পাওয়ারের অ্যাকচুয়ালি সেকেন্ড ল, ঠিক আছে। ওকে, বোঝা গেল। যার যার ব্যাপারটা বুঝতে পারছো না সে একবার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এটা হলো দ্বিতীয় সূত্র। আচ্ছা, তৃতীয় সূত্রতে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। তৃতীয়তে বলা আছে V = যদি P = যদি VI হয়, তাহলে V × V/R লিখতে পারি, ঠিক আছে। তার মানে V²/R লিখতে পারি, ঠিক আছে। তার মানে P = এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, আর এই সেকেন্ডটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এই জিনিসটা একটু শর্ট কোশ্চেনেও আসে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। এটা কার কার ক্ষেত্রে আমরা প্রয়োগটা করব, ঠিক আছে। এটা কিন্তু সমান্তরালের ক্ষেত্রে, সমান্তরালের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো প্রয়োগ করব। তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরেছি। এবার যদি একক নির্ণয় করতে বলে, তাহলে আমরা সহজে একক নির্ণয়টাও করতে পারবো, কারণ P = জানি IV, যেখানে I এর একক আমরা জানি কি A × ভোল্ট, ঠিক আছে। আর একটা ক্ষেত্রে আমরা দেখেছি, এটা কন্ডিশন 1, সূত্র 1 বলতে পারো। আর একটা ক্ষেত্রে আমরা কি দেখলাম, P = I²R, ঠিক আছে। এখানে I² মানে হচ্ছে অ্যাম্পিয়ারের স্কয়ার ইনটু R জানি ওহম। আর তৃতীয় ক্ষেত্রে আমরা একক নির্ণয় করব P = V²/R, ঠিক আছে। এই ক্ষেত্রেও জানো ভোল্টের স্কয়ার ডিভাইডেড বাই ওহম, যেটা উপরে উঠে গেলে ভোল্ট স্কয়ার ইনটু ওহম -1। এই ছিল হচ্ছে তড়িৎ ক্ষমতা, ঠিক আছে। তোমরা তড়িৎ ক্ষমতার সম্বন্ধে জানতে পারলে, আশা করি তোমাদের কোথাও এই ক্ষেত্রে কোনো রকম ডাউট নেই। আমার মনে হচ্ছে যে তোমাদেরকে একটু লেন্থি বা ফাস্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। ক্লিয়ারলি তোমরা বুঝবে, তোমরা ক্লিয়ারলি ব্যাপারটাকে ক্লিয়ার করে যাবে, ঠিক আছে। না হলে কিন্তু এই যে তোমার মাধ্যমিক লেভেলের জন্য যেগুলো দেখাচ্ছি, কিছু কিছু জিনিস আমি এক্সট্রাও বলছি, সেগুলো স্কিপ করে যাবে। সেগুলো তোমার বোঝার তাগিদে বলছি, আর কিছুই নয়। আর যেগুলো স্কিপ করে যাচ্ছি সেগুলোর কোনো দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। কারণ আমি
দরকারি জিনিস স্কিপ করে চলে যাবো সেরকমটা নয়। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস স্কিপ করবো, যেটা হচ্ছে আমি কোনো ম্যাথামেটিক্যাল এক্সাম্পল আর ম্যাথামেটিক্যাল জিনিস আমি দেখাবো না, ঠিক আছে? সেটা শুধুমাত্র মিনিমাল ব্যাচের ক্ষেত্রেই পাবে, বাকি পুরো কন্টেন্টটা তুমি কিন্তু শর্ট হিসাবে পেয়ে যাচ্ছ। এরপরে আমরা সরাসরি চলে যাবো একবারে, হ্যাঁ, হর্স, আমাদের হচ্ছে হর্স পারপোজে একবার বিওটিতে, ঠিক আছে? এর পরবর্তী যেটা চলে যাবো আমরা হচ্ছে বিওটিতে চলে যাবো। বিওটি জিনিসটা কি, বিওটির ফুল ফর্ম কি সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? BOARD, বোর্ড অফ ট্রেড ইউনিট। এটা কি স্যার বোর্ড অফ ট্রেড ইউনিটটা? বোর্ড অফ ট্রেড ইউনিটটা হলো তড়িৎ শক্তি ব্যয়ের, তড়িৎ শক্তি যে কতটা ব্যয় হচ্ছে সেটা মাপার একক, তাই না? আমরা তড়িৎ শক্তি মাপার ব্যয় মাপার একক আমরা হিসাবে শিখলাম, সেটা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট মানে বিওটি। তাহলে বিওটির একক কি? ও, বিওটির একক কি? একক আমরা কিলোওয়াট পার আওয়ার হিসাবে বলি, ঠিক আছে? কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? তাহলে আমরা তড়িৎ শক্তি সমান কি জানি? W = P × T। সেখান থেকে টিটা হচ্ছে সময় আর পিটা হচ্ছে কি? পিটা সমান তোমার হচ্ছে কৃতকার্য যেটা করছো। তাহলে P × T কে মানে হচ্ছে ওয়াট আওয়ার, ঠিক আছে? সেখানে P × T কে যদি 1000 দিয়ে ডিভাইড করো, ঠিক আছে, এটাই হচ্ছে কিলোওয়াট পার আওয়ারে চলে আসবে, ঠিক আছে? এই ছিল বিওটির এক্সাম্পল। বিওটি অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার করা হয়? বিওটি একটা ইউনিট, ঠিক আছে? বিওটি হচ্ছে একটা ইউনিট যেটা দিয়ে তোমার কতটা শক্তির ব্যয় হচ্ছে, তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে, সেটা মাপার জন্য একটা একক হিসাবে তুমি বলতে পারো, ঠিক আছে? আশা করি তোমাদের আজকের পুরো ভিডিও কন্টেন্টটা বারবার দেখার চেষ্টা করবে, ভিডিও কন্টেন্টটা বোঝার চেষ্টা করবে। আশা করি তোমাদের, ঠিক আছে, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার অনেকটা ভাস্ট আছে, কিছুটা তোমরা কেটে কেটে দেখবে সময় করে করে, আর আমি বলবো যত তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য ভালো, ঠিক আছে? তারপরেই তোমরা কিন্তু এরপরে এবার তড়িৎ চুম্বক ক্ষেত্র সম্বন্ধে আমরা আলোচনা করবো। তড়িৎ মানে চুম্বক ক্ষেত্র থেকে কি করে তড়িৎ প্রবাহ হচ্ছে বা তড়িৎ প্রবাহের কি কি ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এসব জিনিসগুলো সম্বন্ধে আমরা আলোচনা করবো। ডায়নামো কি, ঠিক আছে? ডায়নামো ব্যবহার কোথায় কোথায় হয়, টারবাইন সম্বন্ধে জানবো, হাইড্রোলিক টারবাইন, ইম্পালস টারবাইন। হয়তো এগুলো তোমাদের বইতে নেই এত মানে ডিটেলিং, তো আমি একটু তোমাদেরকে এক্সপ্লেনেশন দেবো, মডার্ন ফিজিক্স সম্বন্ধে আইডিয়া দেবো, অ্যাডভান্স ফিজিক্স তোমাদের একটা নলেজ হয়ে যাওয়া ভালো। কারণ অনেকেই আছে তোমাদের মধ্যে যারা সায়েন্স গ্রুপ নিয়ে পড়ার চিন্তা ভাবনা রেখেছো, তাদের জন্য তো আমি অবশ্যই বলবো তাড়াতাড়ি স্টাডিয়ার গ্রুপ জয়েন করো। আমার মতো আরো এক্সপিরিয়েন্স টিচারদের লেকচারগুলো দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, তাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো যেটা না বুঝতে পারবে। লাইভ ক্লাসে জয়েন হও, আমাদের লাইভ ক্লাসে জয়েন হলে তুমি অনেক ফেসিলিটিস পাবে, যেমন হচ্ছে মক টেস্ট, ঠিক আছে, ডেইলি কুইজ, টেস্ট পেপার, এই রকম জিনিসগুলো দ্বারা তুমি একটা ধাতস্থ হয়ে যাবে বা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তোমার কাছে জিনিসটা কঠিন থেকে সহজ হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। যারা এখনো সাবস্ক্রাইব বাটনে প্রেস করোনি তারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করবে, ঠিক আছে? ভিডিওটা শুধু চলে মানে দেখে আর চলে গেলে হবে না, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, বন্ধুদেরকে বলতে হবে স্টাডিয়ার গ্রুপ বলে নতুন বাংলায় প্রথম ইজি থেকে ইজিয়েস্ট পদ্ধতিতে কিভাবে পড়ানো হয় সেই ধারণা দিচ্ছে, তোমরা ডাউনলোড করো, ঠিক আছে? আর সাথে সাথে অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিও কন্টেন্টটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গুড ডে।